কোনো রূপকথার গল্প কিংবা আকাশ কুসুম আশ্বাস নয়, স্বপ্ন জয়ের গল্প। ইতিহাসকে সাথে করে নতুন প্রজন্মের শক্তিতে সমৃদ্ধ হবে আগামী পৃথিবী। কল রাশেক, দেশ বিদেশের নানা জনের গল্প কথন। রাশেক রহমানের প্রথা বিরোধী উপস্থাপনায় সত্য উদযাপন। কল রাশেক। Truth be told, truth be celebrated. So, রাশেক রহমানের সাথে সংযুক্ত হন ফেসবুক এবং ইউটিউবে শুক্রবার রাত 10টায়। আসসালামু আলাইকুম সুধী দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ 17 জুলাই 2026 আপনাদেরকে কল রাশেক এর 20তম পর্বে স্বাগত জানাচ্ছি। আমি রাশেক রহমান, আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান। আমার অন্য সকল পর্বের মতোই এই পর্ব আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত যেগুলো মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে, বিভিন্ন সমালোচনা এবং সহজ ভাষায় বলতে গেলে ভাইরাল হয়ে উঠেছে, সেই কথাগুলো নিয়েই আজকে আলাপ করব। তবে প্রথমত আমি একটু বলতে চাই যে আমার অগণিত দর্শক শ্রোতা অনেকের কাছ থেকে একটা অনুরোধ এসেছে, প্রোগ্রামটা যাতে অত লম্বা না হয় আর একটু সংক্ষিপ্ত যদি করা যায়। সমস্যাটা একটাই, সেটা হচ্ছে যে গতানুগতিক গণমাধ্যম বলতে আমরা যা বুঝি, অর্থাৎ টেলিভিশন বা পত্রপত্রিকা, তাদের তো একটা বাণিজ্য করার জায়গা থাকে, অর্থাৎ তাদেরকে বিজ্ঞাপনের জন্য কিছু সময় আলাদা রাখতে হয়, বিরাট বড় একটা অবকাঠামো তাদের মেনটেন করতে হয় এবং তার মধ্যে দিয়ে একটি আর্থিক সঙ্গতি বলুন বা আর্থিক ভারসাম্য বজায় রেখেই তাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। অর্থাৎ সারাদিন প্রোগ্রাম করলেও যেমন হবে না, বিজ্ঞাপনের জন্য সময় রাখতে হবে, ঠিক একইভাবে পত্রপত্রিকাতেও শুধু সংবাদ দিলেই তো আর হবে না, বিজ্ঞাপনের জন্য জায়গা থাকা লাগবে। সোশ্যাল মিডিয়া একটাই সুবিধা, সেটা হচ্ছে যখন কোনো টপিক নিয়ে আপনি কথা বলছেন তখন সেই টপিকের প্রপার ডাইসেকশন বলতে যা বোঝায়, অর্থাৎ ব্যবচ্ছেদ বলতে যা বোঝায়, সেটা করা সম্ভব। এবং আমি খুব দায়িত্ব নিয়ে চেষ্টা করি আপনার যে কোনো বিষয় নিয়ে কথা বললে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত দিয়েই কথা বলতে, যাতে করে আগামী দিনে কোনো ব্যক্তি না বলতে পারেন যে আমি তার উপরে কোনো অবিচার করেছি, বা কোনো গোষ্ঠী বলতে না পারেন যে তার উপরে আমি অবিচার করেছি। সুতরাং সেই জায়গার থেকে একটু ইলাবোরেট, অর্থাৎ একটু সম্প্রসারিত আলাপ করতে গিয়ে সময় বেশি লেগে যায়। আর আমার এই উদ্যোগটি আসলে সকলের জন্য না, আপনারা কিছু মনে করবেন না। যারা দেশকে নিয়ে অনুভব করতে চান, যারা পৃথিবীকে নিয়ে একটা উপলব্ধির জায়গা তৈরি করতে চান, যারা খুব নিবিড়ভাবে চিন্তা ভাবনা করতে চান, তাদের জন্যই আমার এই প্রয়াস। আমি নিজে খুব বেশি বুঝি তা না, যেহেতু খুব বেশি বুঝি না তাই আমি মনে করি একটু সময় নিয়ে প্রত্যেকটা ব্যাপারে যতটুকু প্রয়োজন ন্যূনতম ততটুকু এভিডেন্স উপস্থাপন করেই সামনের দিকে এগোনো উচিত। এবং আমি খুব চাই আমার দর্শক শ্রোতার সাথে প্রত্যেকটা বিষয়ে আলাপচারিতা চালিয়ে যেতে, এবং আমি চাই তারা মন খুলে আমাকে গঠনমূলক প্রশ্ন করুক, আমিও সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে বা তাদের মতামতের মধ্যে দিয়ে শিখতে চাই। তাই আজকে আসুন আমরা 20তম পর্বে আবার নতুন করে আরেকটু প্রাণোচ্ছল করার চেষ্টা করি দর্শকদের জন্য। আমি জানি না কতটুকু সফল হব, বাট লেটস ট্রাই, দেয়ার ইজ নাথিং রং ইন ট্রাইং। অ্যান্ড এই সপ্তাহের সবচেয়ে বার্নিং ইস্যু আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, এইচএসসি এক্সামিনেশন। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে এই পরীক্ষা তো আমরা সকলেই কম বেশি দিয়েছি এবং এত বিতর্ক কোনোদিন সৃষ্টি হয় নাই। কি কারণে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীরা কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কি ভাষায় চাচ্ছেন, তার কি গ্রহণযোগ্যতা তৈরি হলো, এবং তার পাশাপাশি অন্য ছাত্রছাত্রী তারাও বা কী চাচ্ছেন, তাদের আদৌ কোনো দাবি দেওয়া আছে কিনা, সব কিছু আমরা একটা বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। এবং
এইসব করতে গিয়ে আসলে শেষ পর্যন্ত আমাদের দেশের কতটা ভালো হচ্ছে বা কতটা খারাপ হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। তাই আসুন, প্রথম প্রেক্ষিত যার উপরে ভিত্তি করে এই এইচএসসি এক্সামিনেশনে এত বিতর্ক তৈরি হয়ে গেল তার একটা ক্লিপ, সেলফ এক্সপ্লেনেটরি ক্লিপ আমরা দেখে আসার চেষ্টা করি। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়। আপনারা দেখলেন বন্যা, প্লাবন, বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় অতিমাত্রায় বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে, বন্যা হয়েছে। শহর অঞ্চলগুলোতেও পানি জমে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই অতি প্লাবনে তলিয়ে যাওয়ার যেই বাস্তবতা, এই বাস্তবতা আমাদের নতুন নয়। আমরা সত্যিকার অর্থে পরিবেশ ব্যবস্থাপনা বলুন, নগর ব্যবস্থাপনা বলুন, আমাদের বর্জ্য আবর্জনার ব্যবস্থাপনা বলুন, আমরা নাগরিক হিসাবেও আমাদের শহরকে এবং দেশকে যেখানে যতটুকু পরিষ্কার রাখা উচিত বা নাগরিক দায়িত্ব যেটা বলতে বোঝায়, অর্থাৎ সিভিক রেসপন্সিবিলিটি, সেটাও যে আমরা খুব বেশি পালন করেছি তা না। সুতরাং এটা এমন না যে উপর থেকে বৃষ্টি পড়লো আর জলাবদ্ধতা তৈরি হয়ে গেল। এই জলাবদ্ধতার কারণে আজকে যেই বিড়ম্বনা বা যে সমস্যা, তার দায়ভার আমাদের সকলকেই বুঝে নিতে হবে। আমি এই জায়গায় সরাসরি বলতে চাই যে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি নগরীতে কোনো না কোনো সময় দীর্ঘদিন ধরেই নির্বাচিত মেয়ররা ছিলেন, তারা তাদের কাজ সঠিকভাবে করেন নাই। একেবারে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এখনও যারা আছেন তারাও যে খুব ভালোভাবে কাজ করছেন তা না। সুতরাং এই জলাবদ্ধতা থেকে অতি দ্রুততার সাথে আমরা মুক্তি পাবো আগামী দিন, এটা মনে করার কারণ নাই। এবং এইভাবেই আমাদের ছেলেমেয়েরা অনেক সময় পরীক্ষা দিতে গিয়ে পড়ে যাবে পানিতে, তারা আহত হবে এবং এই আবর্জনাময় ময়লা পানির ভিতর দিয়ে আমাদেরকে চলাফেরা করা লাগবে, এটা বাস্তবতা। আমি এই বন্যা অতিপ্লাবনের শিকার আমার একেবারে শৈশবকাল থেকে হয়ে এসেছি। ঢাকা শহরে নৌকা দিয়ে ঘোরারও স্মৃতি আমার আছে। সুতরাং দিস সিচুয়েশন হ্যাজ নট ইমপ্রুভড। এটা চট্টগ্রামে যেমন সত্য, ঠিক একইভাবে বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটি মেট্রোপলিটন এরিয়া সহ অন্যান্য জায়গাতেও বাস্তব। কিন্তু এই বাস্তব বলেই বলতে চাই, এত পানি, এত বৃষ্টি তো আর আমাদের জন্য নতুন কিছু নয়। সুতরাং হঠাৎ করে আমরা কেন বিস্মিত হব? আর যদি সত্যি এই অতিপ্লাবন বা বন্যাকে অ্যাভয়েড করে আমাদেরকে নিত্যদিনের কাজ চালাতে হয়, তাহলে কেন জানি মনে হয় বেশ কয়েকটি বছর এই সুনির্দিষ্ট সময়ে বেশ কিছুদিন কাজকর্ম না করে, সেটা পরীক্ষা শুধু নয়, অন্য সকল কাজকর্ম বাদ দিয়ে আমাদেরকে থাকতে হবে। সুতরাং আমরা একটা যোদ্ধা জাতি, আমাদেরকে সকল ধরনের প্রাকৃতিক প্রতিকূলতার ভিতর দিয়েও যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে হবে। এর মানে আমি এটা বলতে চাই না যে আমাদেরকে পাহাড় ঠেলতে হবে। আমি বিশ্বাস করি বিবেকবান মানুষ আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। ন্যাচারাল ক্যালামিটি can be a cause for us to be bogged down to a certain extent, but natural calamity cannot be an excuse. What I mean is we cannot use it as an excuse, but it can be a reality that, okay, it was not possible for me to execute this task, it was not possible for me to get this mission accomplished. However, I have tried my best. This attitude has to be there. It cannot be a pretext or an excuse for which আমরা ব্যর্থতাকে স্বাগত জানাবো বা আমরা ফেইলিয়ারকে ওয়েলকাম করব। এটা গেল বন্যার জায়গা। আপনারা দেখেছেন ভোগান্তি যথেষ্টই ছিল। এরপরে আমাদের দেশের একজন ছাত্রীর একটা ছোট ক্লিপ আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দেখার জন্য। মিলন যেখানে শিক্ষামন্ত্রী সেখানে কোনো প্রত্যাশা আমাদের নাই। মানে আমরা প্রতিদিনই হতাশ হচ্ছি, মানে প্রতিবারের তুলনায় খুবই বাজে কোয়েশ্চেন, মানে কোনো স্ট্যান্ডার্ড মানের টিচার এই ধরনের কোয়েশ্চেন করে না। প্রতিদিনই আমরা যেটা পড়ে আসছি সেটা আমাদের কমন পড়ছে না, নতুন কিছু। যেমন আমরা যদি বলি ইংলিশ সেকেন্ড পেপারের দিন কম্পোজিশন যেটা আসছে সেটা আমাদের কোনো বইতেই নেই।
আমরা প্রথমে মনে করলাম হয়তো বা আমাদের কলেজে বা আমাদের কোচিংয়ে সাজেশন কোথাও পড়ায়নি, আমরা পড়িনি, বাট পরে দেখলাম যে এটা কোথাও আসেইনি। প্রথম কথা হচ্ছে যে ছোট বোন, আমি আসলে ঠিক কারো প্যারেন্টাল বা গার্ডিয়ানশিপের জায়গায় যেতে চাই না, মানে একেবারে ভাতৃপ্রতিম একটা জায়গা থেকে কথা বলতে চাই। যদি আমাদের এই জেনারেশন ইংলিশ কম্পোজিশন মুখস্থ করেই শেখে আর ইংলিশ কম্পোজিশন মুখস্থ করেই দেওয়ার চেষ্টা করে, তাহলে সত্যিকার জীবনে, বাস্তব জীবনে, প্রায়োগিক ক্ষেত্রে যখন ইংলিশ কম্পোজিশনের প্রয়োজন হবে তখন আমাদের কি হবে? তখন কোন বইয়ের কোথায় কোন কম্পোজিশন উল্লেখ করা ছিল, কোনটা আমি মুখস্থ করেছিলাম, ও কথা বলে কি বিশ্বের সাথে আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন বা আপনার মতামত বা চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন? আমি এই ছোট বাচ্চাটাকে দায়ী করি না, কারণ দ্যাট ইজ হোয়াট শি হ্যাজ বিন লার্নিং ফর মেনি ইয়ার্স। এবং আমার এখনও মনে পড়ে 1992 সালে প্রথম, আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে, 1992 সালে প্রথম নির্দিষ্ট প্রশ্ন ব্যাংকের আওতায় পরীক্ষা দেওয়ার জন্য কিছু বখাটের দুষ্টু ছেলেরা তারা রাস্তায় নেমে গেল মিছিল মিটিং করার জন্যে। এবং তখন বেগম খালেদা জিয়ার সরকার স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদের পরে সর্বপ্রথম সরকার গঠন করলেন এবং দেখা গেল যে এই ডিরেইলড, এই পথ হারানো, এই বিপথগামী দুষ্টু ছেলে মেয়েদের চাপে, মেয়ের সংখ্যা অনেক কম ছিল, ছেলেদের চাপে তৎকালীন বিএনপি সরকার তাদের দাবি মেনে নিল। এই কিন্তু যাত্রা শুরু। আমি আশা করি অযৌক্তিক কোনো দাবি বা আশা পূরণ করার জন্যে, সস্তা জনপ্রিয়তার জন্যে আজকে শুধু বিএনপি নয়, আগামী দিনেও যে সরকারগুলো আসবে, আর আগে তো আওয়ামী লীগ ছিল, চলেই গেছে, আমি আওয়ামী লীগের একজন সমর্থক, আমরা তো নাই। আর যাই হোক, কোনো অবস্থায় সস্তা জনপ্রিয়তার জন্য বাংলাদেশের যে মেরুদণ্ড শিক্ষা, তারে ধ্বংস করা যাবে না। এবং 1992 সাল থেকে চল শুরু হয়েছে। যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেকেরই মনে থাকতে পারে, যদি মনে না থাকে আপনারা ChatGPT-তে যেতে পারেন, জেমিনাইতে যেতে পারেন, সার্চ দিতে পারেন, অ্যান্ড ইউল ফাইন্ড ইট আউট। মোর ওভার সো জনাব এহসানুল হক মিলন যেহেতু বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী, তার খুব ভালোভাবেই মনে আছে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তারও মনে আছে। আমি জানি না আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নফেল সাহেব, তিনি তার বয়স কত ছিল ওই সময়, মনে না থাকলেও তিনি তার থেকে অপেক্ষাকৃত বয়সে যারা একটু মুরব্বী আছেন, যারা এসএসসি এইচএসসি সিস্টেমে পড়ালেখা করেছেন, তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। বাংলাদেশের পাবলিক এক্সামিনেশনের 12টা বাজা শুরু হয় এই 1992 সাল থেকে, যেখানে ইন্টিগ্রিটি ওয়াজ কোয়েশ্চেনড, যেখানে ডিসিপ্লিন অফ দ্য এক্সামিনেশন ওয়াজ টোটালি ব্রোকেন বাই জাস্ট আ বাঞ্চ অফ পিপল, যেটা আমরা ঠেকাতে পারি নাই। এনিওয়েজ, আমি এই বাচ্চাটির বক্তব্যে আরেকটি জিনিস খেয়াল করলাম যে তিনি বাংলাদেশের একজন মন্ত্রীকে ডাকনাম ধরে ডাকছেন, মিলন মিলন বলে ডাকছেন। এখন আমি তো মন্ত্রী না, কিন্তু আমার তো একটা বয়স হয়েছে, আমি একটা সমাজে বড় হয়েছি যেখানে আসলে যারা একটু হলেও আমাদের থেকে বয়সে বড়, তাদেরকে আমরা সম্মান করেই কথা বলি। এভাবে মিলনের কাছ থেকে কি আশা করি, এভাবে আমরা কথা বলি না। তো যাই হোক, এই বক্তব্য থেকে আপনাদেরকে অনুভব করতে হবে যে ছেলেমেয়েরা লেখাপড়া শিখায় কি করবেন যদি সে আপনার দেশের নেতা নেত্রীদেরকে নাম ধরেই ডাকে, তাহলে তারেও কেউ একজন নাম ধরে ডাকবে। 2 দিন পরে আপনি, তার বাবা মা, আপনাকেও কেউ নাম ধরে ডাকতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় যে পরীক্ষার কলম, পরীক্ষার খাতার পাশাপাশি এই জায়গাটা খুব মন দিয়ে দেখা দরকার। এইচএসসি শিক্ষার্থীদের এই আন্দোলন চলাকালীন সময়ে আমার মতে সবচেয়ে দামি যে ইন্টারভিউটা আমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়েছি, সবচেয়ে দামি, আজকের এই অনুষ্ঠানটা আমি আসলে এই ছোট বোনের ইন্টারভিউকে ঘিরেই দাঁড়া করিয়েছি। আপনারা একটু শুনুন। আমাদের বাংলাদেশে যে আমরা সব স্টুডেন্টরা একদম অনেক ভালো পারি এরকম তো না, আমরা পারি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারি না। 10% স্টুডেন্ট অনেক ব্রিলিয়ান্ট, অনেক নার্ড, ওরা অনেক পড়ে। আমরা হ্যাঁ এখন বলবেন যে পড়ি না তাই পারি না, কয়জন পড়ে? আমরা পড়ে, আমি
বাংলা প্রথম পরীক্ষার দিন পরে আমার মনে হলো আমি 11,000 এমসিকিউ পড়ে গিয়ে আমার 3টা এমসিকিউ কমন পড়ছে। আপনারা কি ক্লিপটা আরেকবার শুনবেন? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লিপ। অনেকে শুনে হাসতে পারেন, হাসার কিছু নাই, এখানে অনেক গভীর গুরুত্বপূর্ণ ব্যাপার অন্তর্নিহিত রয়েছে। আমাদের বাংলাদেশে যে আমরা সব স্টুডেন্টরা একদম অনেক ভালো পারি এরকম তো না, আমরা পারি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারি না। 10% স্টুডেন্ট অনেক ব্রিলিয়ান্ট, অনেক নার্ড, ওরা অনেক পড়ে। আমরা হ্যাঁ এখন বলবেন যে পড়ি না তাই পারি না, কয়জন পড়ে? আমরা পড়ে, আমি বাংলা প্রথম পরীক্ষার দিন পরে আমার মনে হলো আমি 11,000 এমসিকিউ পড়ে গিয়ে আমার 3টা এমসিকিউ কমন পড়ছে। আপনারা এই মেয়েটির কথা শুনলেন, সে শিক্ষার্থীদের আন্দোলনে এসেছে বেশ পরিপাটি হয়ে। আমি সেই সব জায়গায় যাব না, আমি যে জায়গায় যেতে যাচ্ছি যে এই মেয়েটি বুঝতে পারছে যে জনসংখ্যায় যে শিক্ষার্থীরা রয়েছে তাদের হয়তো বা 10% মেধাবী, তারা ভালো পড়ালেখা পারে, তারা ভালো ফলাফল করে, যাদেরকে ইংরেজিতে বলা হয় নার্ড, আর বাকি 90% অতটা ভালো না। এবং সে তার নিজের স্ট্যান্ডার্ড প্রকাশ করার সময় বলছে যে 11,000 এমসিকিউ পড়ার পরে তার 3টা এমসিকিউ কমন পড়েছে। তার মানে পড়ায়, বোঝায়, উপলব্ধিতে, অনুধাবনে তো নিশ্চয়ই ভুল ছিল। আর না হলে যাই হোক, এটা তো রকেট সায়েন্স না যে 3টার বেশি এমসিকিউ সে পারছে না। তার থেকেও বড় কথা, আজকে এই দেশকে যারা গড়বে, আজকে যারা এই দেশকে প্রতিনিধিত্ব করবে, যারা এই দেশ থেকে, এই দেশের ভৌগোলিক সীমারেখা পার করে দিয়ে পৃথিবীর বুকে, বিশ্বের বুকে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং একই সাথে বাংলাদেশের প্রাসঙ্গিকতাকে নিশ্চিত করবে, তাদের স্বার্থ কে দেখবে? আমরা যেই 90% ছেলে মেয়ে হয়তোবা অত না ভালো লেখাপড়ায়, তাদের লেখাপড়ার অবশ্যই মৌলিক অধিকার আছে, কিন্তু সেটা কোন পর্যায় পর্যন্ত? এখন ওই 90% খুশি করতে গিয়ে এই দেশের ভবিষ্যৎ যারা লিখবে, এই দেশের ভবিষ্যৎ যারা তৈরি করবে, ওই 10%, তাদের পরীক্ষার মানটাকে যদি আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিই, তাদের পরীক্ষার মান যদি পৃথিবীর বুকে অগ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে বাংলাদেশের বুকে কোন ভবিষ্যৎ থাকবে? যেই বিজ্ঞানী, যেই ভবিষ্যৎ ডাক্তার, যেই ভবিষ্যৎ দার্শনিক, যেই ভবিষ্যৎ প্রথিতযশা সাংবাদিক, যে ভবিষ্যৎ লেখক, যে ভবিষ্যৎ প্রকৌশলী, যে ভবিষ্যৎ আইনজীবী, যে ভবিষ্যৎ রাজনীতিবিদ, তারা যদি মেধাবী হয়, তাদের মেধাবী হওয়ার প্রমাণপত্র তাদের দেশের পাবলিক এক্সামিনেশন, এবং সেই পাবলিক এক্সামিনেশন যদি ডাইলিউটেড হয়ে যায়, শরবতের মতো হয়ে যায়, এই ছেলেমেয়েদের প্রণোদনা কোথায় থাকবে? এই ছেলেমেয়েদের যাওয়ার কোন জায়গা থাকবে যেখানে গিয়ে তারা এই দেশের জন্য যুদ্ধ করবে, সংগ্রাম করবে, শানিত চিত্তে কলম হাতে ধরবে, তাদের মেধা, তাদের মস্তককে ব্যবহার করে বাংলাদেশকে সামনে নিয়ে যাবে? আজ সবাইকে একাকার করে ফেলার একটা প্রচেষ্টা চলছে কোনো এক অদৃশ্য শক্তির মদদে। যদি না রাজনৈতিক রিকনসিলিয়েশনের মাধ্যমে শিক্ষার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে এবং আইনের শাসনের ব্যাপারে আমরা ঐক্য স্থাপন না করতে পারি, এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টির ব্যাপার নয়। যদি না সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই 3টা জায়গায় ঐক্য প্রতিষ্ঠিত না করতে পারি, আমরা এই দেশকে হারাবো। এবং আমি এও বলতে চাই, যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি, যারা একসময় এই দেশকে দীর্ঘদিন শাসন করার দায়িত্বে ছিলেন, হয়তো আগামী দিনেও দায়িত্ব পাবেন, আল্লাহ চায় তো। আর যারা বর্তমানে বাংলাদেশ শাসন করার দায়িত্বে আছেন, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতৃবৃন্দ, মার্ক মাই ওয়ার্ড, যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হতে চায়, যারা জ্ঞানী হতে চায়, তাদেরকে যদি আপনারা ক্যাটাগরিক্যালি প্রোটেকশন না দেন, অর্থাৎ তাদের সত্যিকার জ্ঞান আহরণের, সত্যিকারভাবে শিক্ষিত হওয়ার যে অভিযাত্রা, সে অভিযাত্রায় যদি আপনারা যথেষ্ট প্রণোদনা এবং সুরক্ষা, উৎসাহ না দেন, বিলিভ মি, আপনারা দুইজনই, বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশকে আপনাদের হাত থেকে হারাবেন। আমার কথা আজকে লিখে রাখেন। যে যত লাফালাফি করেন, যে যত স্টানবাজি পারেন বা করেন, কিছু দিয়ে আপনারা এই দেশকে আর রক্ষা করতে পারবেন না। এই ছেলে মেয়েদেরকে আপনারা হারাবেন। বিকজ আপনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা বাজে লোক
2 বছর ছেলে মেয়েদেরকে ক্লাসে যেতে দেয়নি, ক্লাসে যাওয়ার পরিবেশ তৈরি করে নাই। 2 বছর এই ছেলেমেয়েরা ক্লাসে যাওয়া লেখাপড়া করা ভুলে গেছে, তারা বেয়াদবি শিখেছে, মব শিখেছে। এবং তার থেকেও বড় কথা, আমি আজকে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমি ক্ষুদ্র মানুষ, আমি বলতে চাই, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি যদি শিক্ষক হন, মনে রাখবেন শিক্ষকরা ডিভাইডেড হওয়া মানে দেশ ডিভাইডেড। আপনারা যদি এক না হন, আর কোনোদিন এই ছেলেমেয়েরা ক্লাসরুমে গিয়ে আপনাদেরকে সম্মান করবে না। আমার কথা আপনারা হারে হারে টের পাচ্ছেন, আমি জানি। প্রতিদিন কম বেশি 2-3 জন বিভিন্ন পর্যায়ের শিক্ষকের সাথে আমার কথা হয়, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে গ্রামের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। ছেলে মেয়েরা মনে করছে যে শিক্ষকদেরকে অসম্মান করাই বোধহয় ফ্যাশন বা চল। এই জায়গার থেকে ইউনাইটেড ভাবে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। ইফ নট, উই উইল বি ইন প্রবলেম। এবং ওই যে বাচ্চাটা বলল যে সবাই তো মেধাবী না, শিওর, মেধার উপরে ভিত্তি করে এডুকেশনের বা শিক্ষার স্তরটা ঠিক করতে হবে এবং তার সাথে সম্পর্কিত প্রত্যাশার জায়গাটা তৈরি করতে হবে। অর্থাৎ আপনি লেখাপড়ায় ভালো না, কিন্তু আপনি যদি আশা করতে পারেন যে আপনি ডাক্তারি পরীক্ষা দেবেন বা ডাক্তার হয়ে যাবেন, তাহলে তো আপনি সমাজকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি লেখাপড়ায় ভালো না, যেটা আগে আইনজীবীদের পরীক্ষায় হতো, দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা টরীক্ষা না দিয়ে কোনোভাবে তদবির করে আইনজীবী হয়ে যাওয়া যেত, মানে অ্যাডভোকেট হয়ে যাওয়া যেত। আপনি সেটা পরিবর্তন না করতে পারেন, আপনার সমাজ তো ভালো আইনজীবী পাবে না। আপনি যদি একেবারে ছেঁকে নিয়ে মেধাবীদেরকে আলাদা না করেন, তাহলে যেই ডাক্তারদেরকে আপনি পেটাতে যান বা যেই ডাক্তারদের কারণে আপনার কোনো নিকটাত্মীয় মৃত্যুবরণ করে, অপচিকিৎসা আপনি বলে দাবি করেন, সেই জায়গাটাকে তো আপনি ঠিক করতে পারবেন না। অর্থাৎ উচ্চতর শিক্ষা সকলের নয়, শিক্ষা সকলের, কিন্তু উচ্চতর শিক্ষা শুধুমাত্র তাদের যারা তাদের মস্তিষ্ক এবং মেধাকে উচ্চতর জায়গায় নিতে পেরেছে। এইচএসসির শিক্ষার্থীদের নিয়ে যে এই বিতর্ক, সেই বিতর্ককে কাভার করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন জনাব নফেল, সাবেক শিক্ষামন্ত্রী, তার আমার জানা মতে একটা টিভি চ্যানেল আছে যেটার নাম বিজয় টিভি, সেখানে তিনি এটাকে কাভার করেছেন। আমার কাছে মনে হয়েছে যে একটা নিউট্রাল প্রেক্ষিত পাওয়ার জন্য, পার্সপেক্টিভ পাওয়ার জন্য তার এই কাভারেজটা আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। আসুন আমরা দেখি। মিলন স্যারকে নিয়ে আতঙ্ক ছিল না, কারণ যেহেতু আমি একটু পড়ালেখা করি, ভাবছিলাম খুব সুন্দর প্রশ্ন হবে। সুন্দর বলতে ট্রিকি কোশ্চেন হয়েছে। আমরা মিলন স্যারকে যেটা ভাবছি উনি আমাদের একটা ভয় আতঙ্কের সৃষ্টি করবে, উনি করছেন। অ্যান্ড এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের আগামী এক্সামগুলো অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বোর্ড আমাদের খুব ভালোভাবে পড়া দিছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, সত্যি কথা কোয়েশ্চেন যিনি বলছিল স্ট্যান্ডার্ড, নকল করার সম্ভাবনা নাই, কারণ কোয়েশ্চেন এত কঠিন করছে, নকল করবো কি? মিলন স্যার যেটা করছে এটা খারাপ করেনি, কারণ আমার মনে হচ্ছে ওনার মানে সময়টাতে হয়তোবা উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল, উনি ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই নকল করে পাশ করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তো বা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে যে যারা লেখাপড়া করবে মূলত তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেন অনেক ভালো আসছে, মানে সব কমনই, কোনো আনকমন কিছু নাই। মিলন স্যারের একটু তো আতঙ্ক ছিলই, কিন্তু তারপরও লেখাটা সুন্দরই হয়েছে, কিন্তু সময় পাইনি অত বেশি একটা। ওনার কথা আর কি বলবো, উনি তো আসলে ওনার মতো আমাদেরও ভাবে, কারণ এরকম আর কি। প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আর আগের বছরের সাথে কোনো মিল নাই আর কি। আগে তো আমরা অনেক সহজে পরীক্ষা দিছি, বা আমরা বোর্ড অ্যানালাইজ করলে দেখতে পারি যে প্রশ্নগুলো খুবই মানে পাস করার মতো ছিল বা A+ পাওয়ার মতো ছিল। জানি না সামনে পরীক্ষাগুলো হয়তো বা ইংলিশটা অনেক হার্ড করবে, তো ভালো মতো প্রস্তুতি নিতেছে আর কি। পরীক্ষা আর কি যারা পড়ছে তাদেরও আসলে মাথায় ঢুকতেছে না কি এসছে, মানে এমসিকিউগুলো অনেক ক্রিটিক্যাল করছে, কোয়েশ্চেনটা একটু ট্রিকি ছিল, বাট আমরা যেটা ভাবছি ওনার আমলে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। বাট যারা পড়ছে আর আলটিমেটলি ভালো হবে, এক্সাম ভালো হবে। আমারও ভালো হয়েছে, বাট এমসিকিউ তো একটু খারাপ গেছে, বাট রিটার্নটা ভালো হয়েছে আলটিমেটলি। আমি সব পড়ে আসছি, কিন্তু এমসিকিউ এত লেভেলের হার্ড, সিকিউগুলার গ নাম্বার এত ঘুরায় দিছে, ফুল সিলেবাসে পরীক্ষা দিছি, অনেকগুলা চ্যাপ্টার ছিল,
এমসিকিউটা স্ট্যান্ডার্ড করা দরকার ছিল, এত কঠিন দিছে। আপনারা শুনলেন বিজয় টিভির এই কাভারেজটা। সেখানে একদিকে কিছু ছেলেমেয়ে বর্তমান শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন, কিছু ছেলেমেয়ে বলছেন নকল করার কোনো সুযোগ নাই, কারণ প্রশ্ন এমনভাবে করা হয়েছে নকল করা সম্ভব নয় না পড়ালেখা করলে। আরেকদিকে কিছু ছেলেমেয়ে বলছে এমসিকিউ কঠিন হয়েছে বাট সিকিউ ভালো হয়েছে, আবার কেউ বলছে আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি, কেউ বলছেন স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে, আবার কেউ বলছেন যে পুরো সিলেবাস নিয়ে পরীক্ষা হয়েছে। বিবেক বা মানুষের কাছে প্রশ্ন, পুরো সিলেবাস নিয়েই তো পরীক্ষা আসলে হওয়ার কথা বলেই আমার মনে হয়। আর যারা লেখাপড়া করেছে তারা যে ভালো পরীক্ষা দিতে পারছে সেটা তো তাদের চেহারায় প্রস্ফুটিত হচ্ছে বলে আমি মনে করি। আর তার থেকে বড় কথা, এই বাচ্চাদের ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের এই ইন্টারভিউগুলো তো সত্য। বাংলাদেশে বন্যা হয়েছে, সাময়িক বন্যা হয়েছে, সেটা যেমন সত্য। বাংলাদেশে ছেলেমেয়েরা 11,000 এমসিকিউ পড়ে 3টা কমন এসেছে, সেটাও যেমন সত্য। পড়ালেখা না করলে ভালো করার কথা না, সেটা যেমন সত্য। আবার আপনার ইংলিশ কম্পোজিশন তো এমনভাবে শেখার কথা যে আপনি যে কোনো জায়গায় when you need to compose you can compose in English, and moreover so composition cannot be something which should be memorized, right? Rather it should be learned and understood how it is done. So শিক্ষার পারপাসটা তো ডিফিটেড হতে দেওয়া যাবে না। একটা খুব ভাইরাল ফুটেজ আপনারা দেখেন, এটাতে মানুষ তাড়িত হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছে, কিন্তু আমার একটা ভিন্ন মতামত আছে এই বিষয়ে, একটু আপনারা দেখুন। এখানে যে এই বাচ্চাটি একটি 3 চাকার যান্ত্রিক যানের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে পরীক্ষার হলের দিকে যাচ্ছে শতবৃষ্টি থাকার পরেও। প্রথম কথা, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। দ্বিতীয় কথা, আপনি আমরাও তো পরীক্ষা দিয়েছি। আপনি মনে করেন আপনি যদি একটা 3 চাকার যান্ত্রিক বাহনে বসে পরীক্ষার হল পর্যন্ত যেতেই পারেন, আর খুব তীব্রতার সাথে যদি বৃষ্টি হয়, তাহলে আপনার অ্যাডমিট কার্ড আর ক্যালকুলেটর কি আপনি ওইভাবে বৃষ্টির সামনে সম্মুখীন করার জন্য, সোহরাব রুস্তামের মতো যুদ্ধ করার জন্য কি বৃষ্টির সামনে ধরে রেখে ক্যামেরা চালাবেন? তার মানে এই যে এই ক্লিপটা তৈরি করার পিছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল বলে তো আমার মনে হয় না। আমার যদি পাবলিক এক্সামিনেশন হতো আর আমার হাতে যদি আমার অ্যাডমিট কার্ড, আমার ক্যালকুলেটর, কলম, পেন্সিল, ইরেজার এগুলো থাকতো, আর যদি তীব্রতার সাথে বৃষ্টি শুরু হয়ে যেত, আমি তো আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতাম সেটাকে শুকনো রাখার বা যাতে না ভিজে যায় সেই পরিস্থিতি তৈরি করার। সুতরাং আমি যদি রিক্সা দিয়েও যেতাম বা 3 চাকার কোনো যান্ত্রিক বাহন দিয়েও যেতাম, আমি কখন আমার মোবাইল দিয়ে ছবি তুলতাম, কখন সেটা পোস্ট করতাম এবং কোন অ্যাঙ্গেলে তুললে ভালো ছবি আসবে। সো তার মানে হচ্ছে যে আমার খুব জানার ইচ্ছা যে পরীক্ষা দিতে গেল তার ফলাফলটা শেষ পর্যন্ত কী হয়, সে পরীক্ষা কেমন দিয়েছে, বা এই পাবলিক এক্সামিনেশন দেওয়ার আগে তার পরীক্ষার ফলাফলগুলো কেমন ছিল তার স্কুলে। আমার খুব জানার ইচ্ছা, আমার খুব বোঝার ইচ্ছা। এই দিকগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার খুব মারাত্মক একটা ব্যাপার। আপনি একটা ক্লিপ ছেড়ে দিলেন, মানুষ পুরো ঘটনা বিশ্লেষণ না করেই একটা সিম্প্যাথি তৈরি করে ফেলতে পারে, একটা গুজব পরিস্থিতি তৈরি হতে পারে, মানুষকে আপনি অ্যাজিটেট করে খেপিয়ে দিতে পারেন। সো I think we need to be extremely careful about this. এরপরে আমরা একটা ভাইরাল ক্লিপে যাচ্ছি। আপনারা, আমি পুরো ক্লিপটা দেখালাম না, আপনারা যেই ছাত্রীর অশ্রাব্য ভাষায় নিঃসৃত কথাগুলো শুনলেন, সেই ছাত্রী ব্যাপারে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ক্লিপ দেখলাম মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষের, সেটা আমি এখানে শেয়ার করছি না। তারা একেবারে পরিষ্কারভাবে বলছে যে শি ইজ নট এ স্টুডেন্ট অফ মাইলস্টোন কলেজ, সে আর মাইলস্টোন কলেজের কোনো ছাত্রী নয়। অথচ মাইলস্টোন কলেজের ছাত্রত্বের আইডি কার্ড এনে
সে এই অরাজকতা সৃষ্টি করছে এবং এই অশ্রাব্য ভাষায় অন্যান্য মানুষের পথ চলাকে সে ব্যাহত করার চেষ্টা করছে। এরপরে ক্লিপটা একটু আমরা দেখি। যেটা লেখছো ওইটার বাংলা করবা, স্টেপ ডাউন। ইংলিশে বর্তমান বাংলা বলতে হবে। বলো বাংলা বলো, ইংলিশ বলো, বাংলা বলো। এসএসসি পরীক্ষার্থী না, এটা তো পারবা। বলো যা লেখছো পড়ো। এটা কি লিখে আর স্টেপ এডুকেশন মিস্টার, এর অর্থ কি বাংলা বলো। না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তুমি কোন কলেজের? ভাই আমি কলেজের নামটা বলতে যাচ্ছি না, না না, তুমি কোন কলেজের বলো। লেট মি সি। আপনি দেখতে পারেন আইডি কার্ড। কোন কলেজে পড়ো? এটা তো মনে হচ্ছে গতকাল বানানো আইডি কার্ড। আচ্ছা, নতুন করে আইডি কার্ড। দুয়ারিপাড়া গভর্নমেন্ট কলেজ, এটা কোথায়? মিরপুর। হ্যাঁ ভাই, নাম বলতে যাবেন না ভাই, আমরা তো হয়ে আছে। হ্যাঁ দেখতে পারেন। শিওর তুমি? হ্যাঁ শিওর আপনি তুমি? কলেজে ওই কমন নিতে পারেন। ভাই অর্ধেক করে ফোন দে। তুমি এইচএসসির স্টুডেন্ট। হ্যাঁ আপনি অর্ধেক তুমি লিখে রাখছো হচ্ছে স্টেপ ডাউন এডুকেশন, মিনিস্টার লেখে নাই। স্টেপ ডাউন এডুকেশন লিখছো, এই দেখো মিনিস্টার লেখে নাই। স্টেপ ডাউন এডুকেশন মিনিস্টার, এটার অর্থ কি জানো? ঠিক আছে, শিক্ষাকে তুমি পদত্যাগ করতে বলছো, শিক্ষামন্ত্রীকে না। এই যে ভাই তুমি এইচএসসির একটা স্টুডেন্ট বলে দাবি করতেছো, তোমার এই যে এইটা একেবারে নতুন আইডি কার্ড, ভাই আপনি আমার এটা নিতে পারেন। একেবারে নতুন আইডি কার্ড নিয়ে আসছো। এখন যদি চেক করা যায় অবশ্যই তোমার এই পরিচয় যে ভুয়া, এই আইডি কার্ডটা যে ভুয়া, এটা প্রমাণিত হবে। প্রমাণিত হবে কেন? এটা প্রমাণিত হবে। তুমি কি চাও এটা প্রমাণ করি? ভাই প্রমাণ করেন। তুমি কি চাও? তাহলে আমরা কিন্তু বললে তুমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেওস করতে আসছো না, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির দায়িত্বে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তোমার বাবাকে যদি ফোন করে, এটার কনফার্ম তোমার দিতে পারবে না, এটা আমি জানি, শিওর জানি। তুমি কি প্রক্টোরিয়াল টিমের কাছে যাবা, এটা বলো। আপনারা আরেকজন মেধাবী ছাত্রের অবস্থা দেখলেন এবং এই যে তথাকথিত মেধাবীরা, তথাকথিত যারা ছাত্র হয়তো বা না বা ছাত্রত্ব নাই, তারা আবার একসাথে মিলে যে এই আন্দোলন করছেন, আসলে তাতে আমি এই কথাগুলো তুলছি কেন, যে আসলে যে পড়ালেখা করতে চায় সে যদি আন্দোলনটা করতো কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি গত এক সপ্তাহ ধরে যা দেখলাম চিত্রটা সম্পূর্ণভাবে ভিন্ন। এবং আমি খুব আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের অভিভাবকরা, বাংলাদেশের শিক্ষকরা একেবারে একটা নির্লিপ্ত চিত্তে বসে আছেন। এটা কত বড় ক্ষতি আমাদের জন্য নিয়ে আসবে। এটা আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, আমি আবারও বলছি, এটা আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছেন যারা জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি থাকার সময় ম্যাট্রিক পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছেন যারা হুসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার থাকার সময় ম্যাট্রিক পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছেন যারা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময়ও ম্যাট্রিক পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, এসএসসি পাস করছেন, এইচএসসি পাস করছেন। সো দিস ইজ অ্যাবাউট এডুকেশন, দিস ইজ অ্যাবাউট রেসপেক্ট, দিস ইজ অ্যাবাউট ডিগনিটি, দিস ইজ অ্যাবাউট ডিসিপ্লিন। উই ক্যানট অ্যালাউ দিস, এটা আমরা হতে দিতে পারি না। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছি। এই দেখুন, আমাদের যে ছাত্ররা অসুস্থ, প্রথমে আমি যে দুইজন ফেক মানে ভুয়া ছাত্রছাত্রীর ছবি দেখালাম, তারা একই সাথে একই জায়গায় আছে। এরকমই কিছু ঘটনা ঘটেছে আসলে। নিয়ে যাচ্ছে, এটা কোনো কথা? এটা আমেরিকার মানের পড়াশোনা। সে আমাদের কোনো ব্যাপারে স্যাক্রিফাইস করতেছে না। শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছে। স্যাক্রিফাইস করলে মন্ত্রী ভালো, সেটা যেই মন্ত্রী হোক, যখনকার মন্ত্রীরাই হোক। স্যাক্রিফাইস না করলে আর ভালো না। হ্যাঁ, তো আমরা স্টুডেন্টদের ডিমান্ড শুনি। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, হবে হবে মাস্ট। শাহবাগ দিয়ে যদি আমরা বাধা নেওয়া না হয়, আমরা শিক্ষা ভবন যাব, শিক্ষা ভবন ঘেরাও করব। তাও যদি কোনো কাজ না হয়, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, হবে হবে মাস্ট। আজকে রাত। আপনাদের কি ওকে দেখে মনে হচ্ছে যে ভবিষ্যতের মেধাবী একজন সূর্য সন্তান? কি অবস্থা! পুরা দেশটা মাদক ছেয়ে গেছে এবং অশিক্ষায় ছেয়ে যাচ্ছে। এখনো পুরোপুরি যায় নাই, তবে এভাবে চলতে থাকলে তাই হবে। তো আমরা সারা বাংলাদেশ আগামীকাল পরীক্ষা বয়কটের ঘোষণা করছি। আরেকজন মেধাবী সন্তান সামনে থেকে 26 এবং হচ্ছে সারা বাংলাদেশ একযোগে আন্দোলনের কাজ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীকাল থেকে সারা বাংলাদেশে চট্টগ্রামে বন্যা প্রবলিত এলাকা সহ এবং অন্যান্য জেলা সহ প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আগামীকালে পরীক্ষা বয়কট ঘোষণা করা। চট্টগ্রামে না হয় বন্যা হয়েছে, অতিপ্লাবন হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, সেটার কথা না হয়
এই শিক্ষার্থী তুলে ধরলেন যে ঠিক আছে আমরা পরীক্ষা দিব না, বয়কট করব যদি বন্ধ না হয় নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু বাংলাদেশের অন্য আর যেখানে অতিপ্লাবন হয় নাই বা বন্যা হয় নাই সেই জায়গার পরীক্ষা কেন বন্ধ করতে হবে? এই বিষয়ে কেন আমরা কোনো আলাপ করছি না বা কোনো কথা রেইজ করছি না? পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে 8 দফা দাবি, সেটা নাম্বার 1, শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, এইচএসসি 26 পরীক্ষার্থীদের নামে আর কোনো গবেষণা বা প্রহসন চালানো যাবে না। নাম্বার 3, সারা দেশে পরিস্থিতি পরীক্ষার উপযোগী না হয় যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা নেওয়ার পরিস্থিতি হয় ততক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। 4 নম্বর, পদার্থবিজ্ঞান প্রথম পরীক্ষায় প্রশ্নপত্রের 6 এবং 7 নং প্রশ্নের ভুলের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কাছে ক্ষমা চাইতে হবে। 5 নম্বর, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল বোর্ডের শিক্ষার্থীকে উক্ত ভুল প্রশ্নের জন্য 14 মার্ক বাধ্যতামূলক দিতে হবে। 6 নম্বর, শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে। 7 নম্বর, পরবর্তী প্রশ্নের মান উন্নয়ন করতে হবে। আমাদের যে অনুযায়ী পড়ানো হয়েছে গত 2 বছর আমাদেরকে যে প্রিপারেশন নেওয়া হয়েছে সেই বান্ধব প্রশ্নপত্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা ছিলাম করোনার পরে প্রথম ব্যাচ যারা 6 বছর পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তারপরে পরীক্ষার মাঝখানে মাত্র 1 দিন গ্যাপ। আপনারা এই ক্লিপটা দেখে বুঝলেন যে এই শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের মন মতো প্রশ্ন করে দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি ওদের জন্য, আমরা সকলে মিলে একটা অনলাইন জরিপের ব্যবস্থা করি সারা বাংলাদেশ থেকে। আমাদের এইচএসসি এবং এসএসসি পর্যায়ে যারা শিক্ষার্থী আছেন তারা পরীক্ষা দেওয়ার আগে কার কোন প্রশ্ন ভালো লাগে, কার কোন অধ্যায় ভালো লাগে লিখে পাঠালো। একটা গণভোটের মতো বা একটা সংসদ নির্বাচনের মতো আমরা কোন প্রশ্ন বেশি জনপ্রিয়, কোন অধ্যায় বেশি জনপ্রিয় গুনে গুনে তারপরে আমরা ওইভাবে প্রশ্নপত্র বানিয়ে দিই। তাইলে তো কেল্লা ফতে, তাইলে তো হয়ে যায়। অ্যামেজিং! আমি এটা চিন্তা করতে পারি না যে একজন ছাত্র বা ছাত্রী ডিকটেট করবেন যে তার শিক্ষক তাকে কিভাবে পড়াবে এবং কি প্রশ্নপত্র দিবে। এবং সবশেষে এই আন্দোলন চলাকালীন সময়ের অন্তিম পরিণতি হিসাবে শুধু পদত্যাগ নয়, কোনো এক মন্ত্রী পদত্যাগ নয়, তার জানাজাও পড়া হয়েছে খুবই অতি গম্ভীর এবং গুরুগম্ভীর একটা পরিবেশে। আপনারা দেখুন। তো শুধু জানা যায় কেন থেমে থাকবে? আমরা ট্রলগুলো কেন একটু শেয়ার করব না? আমার 2টি ট্রল চোখে পড়েছে বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে। আমি শিক্ষামন্ত্রীর পক্ষে না, আমি বিএনপিরও পক্ষে না, আমি আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। কিন্তু তাই বলে লেখাপড়া করতে বলা, তিনি যদি আমার শত্রুও বলেন যে লেখাপড়া করা উচিত, তিনি আমার শত্রু বলে তো আমি বলবো না যে না 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 লেখাপড়া করা উচিত না, অশিক্ষিত থাকা উচিত। আপনারা জানেন যে 1757 খ্রিস্টাব্দের 23 জুন আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার নবাবির সমাপ্তি ঘটে এবং ইতিহাসবিদদের ভাষায় বাঙালি তার স্বাধীনভাবে নিজেকে শাসন করার যে অধিকার সেটা হারায়। তার সাথে বিভিন্ন মতামত আছে, কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির যে বীজ বপন এবং তার মধ্য থেকে সমস্ত ভারতকে করায়ত্তে নিয়ে আসার সূচনা হয় 1757 খ্রিস্টাব্দের 23 জুন। এবং আপনারা জানেন যে ধারাবাহিকতায় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ, যেটা ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু এরপর থেকেও বাঙালির এবং সমস্ত ভারতবাসীর ইংরেজদের করায়ত্ত থেকে বা শাসন বা শোষণ থেকে মুক্ত হওয়ার যে অদম্য স্পৃহা বা অদম্য ইচ্ছা, তার তো আর দমে যায় নাই। কিন্তু এই প্রক্রিয়ায় মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান উভয়েরই সহ অবস্থান ছিল এবং হিন্দু মুসলমানের একে অপরের সাথে বেঁচে থাকার দীর্ঘ সুপ্রাচীন ইতিহাস যেমন আছে, ঠিক একইভাবে আমাদের মাঝে সূক্ষ্ম কিছু ব্যবধান ছিল, সেগুলো রয়েছে। ইনফ্যাক্ট ইসলামিক কনকোয়েস্ট ইন সাউথ এশিয়া আমরা যদি পড়ি তাহলে আমরা দেখব যে সেখানে কিছু ছোট ছোট সংঘাত বিরোধের জায়গাও ছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম শাসক
ধর্মীয় সম্প্রীতির যে জায়গা সেটাকে উৎসাহিত করার মধ্য দিয়ে সেই ব্যবধানকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখা যায় যে ইংরেজদের এর সাম্রাজ্যবাদী বিস্তারের মাঝে আমাদের মুসলিম নেতারা সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই ইংরেজদের দেওয়া শিক্ষা তারা গ্রহণ করবেন না, এবং বাংলাদেশে সেই সময় আরবি এবং ধর্মীয় শিক্ষার প্রচারটা এই বাংলায় অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমাদের ছেলেমেয়েরা এর পাশাপাশি ইংরেজি বা অঙ্ক শিক্ষায় শিক্ষিত হয় নাই। ঠিক একইভাবে ভারতের জন্য এই বাস্তবতা। এবং দেখা গেল যে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান তৈরি হলো, আরেকদিকে 15ই আগস্টে ভারত তৈরি হলো, কিন্তু মুসলিম যে সমাজ তারা কিন্তু সত্যিকার অর্থে আধুনিক শিক্ষা বলতে যারে বোঝায়, অর্থাৎ বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, তাতে পিছিয়ে গেল। এখন আমি এই কথাটা এই কারণে বলছি যে আমরা যদি খুব বেশি মাত্রায় এই ট্রল কালচার তৈরি করি এবং এমন যদি পরিস্থিতি হয় যে আমরা আমাদের শিক্ষকদেরকে ডিকটেট করব বা শিক্ষাবিদদেরকে ডিকটেট করব আমরা কীভাবে পড়ালেখা করতে চাই, সেটা করারও সুযোগ থাকা উচিত, বা অতিমাত্রায় যদি করা শুরু করি তাহলে আমরা নিজেরা খুব তুষ্ট হতে পারি। কিন্তু ঠিক একইভাবে মুসলমানরা যেমন পিছিয়ে গিয়েছিল আজ থেকে 70 বছর 80 বছর আগে, এই একই পরিণতি আমাদের হবে। সুতরাং ওরা তো বুঝতে চায় না, ওরা বুঝবে না, ওরা সংগ্রাম করতে চায়, আন্দোলন করতে চায়, কিন্তু অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব ওদেরকে বোঝানো, ওদেরকে মানানো। অভিভাবক এবং শিক্ষক যারা সত্যিকার অর্থে স্বাবলম্বী সফল সন্তানদের দেখতে চায়, ছাত্রদের দেখতে চায়, আসুন আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। এবার মারাত্মক একটা ট্রল আপনাদের সাথে শেয়ার করব, লেটস সি ইট। হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। বেয়াদবি কারে বলে কত রকম। আমি একটা জায়গায় চিন্তিত, রাজনীতি করছি, রাজনীতি তো করব, কিন্তু একটা জেনারেশন যেভাবে একেবারে হায়াপনা, ভব্যতা, সভ্যতার বাইরে চলে গেছে, আপনি কিভাবে রাজনীতি করবেন, কি বোঝাবেন? আপনি সামনের দিনে একটা সুন্দর স্বপ্ন দেখেন, এই কথা কিভাবে বলবেন? কারো নিয়ন্ত্রণেই তো এরা থাকবে না যদি না উই বিকাম কেয়ারফুল। আরেকটা ট্রল আমরা দেখি। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। দেখলে তো হাসি লাগে, কিন্তু চিন্তা করছি ওই ছাত্র যত সময় নিয়ে এই ভিডিওটা বানালো, এই ট্রল করার ভাইরাল আইটেমটা বানালো, অতটুকু সময় লেখাপড়া করলে তো ফলাফল অনেক ভালো করতো বলেই মনে হয়। এবার সবচেয়ে মারাত্মক ব্যাপার, আপনারা আমাকে ক্ষমা করবেন, এখানে প্রচণ্ড রকম অশ্রাব্য ভাষার প্রয়োগ রয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন, বাট আমার মনে হয় আমাদের সকলের দেখা উচিত এবং এখান থেকে সতর্ক হওয়া উচিত। এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী আমি তো 3টা গালি দিছি, কিন্তু মানে তো বাইনচোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস, তুই এই নিউজ দেওয়ানের লাগা, তোর এই বালের নিউজ কি আমি জানি না যে পরীক্ষার মধ্যে মার্সি মার্ক আমি পামো? প্রশ্ন তোরা ভুল করছিস, তোরা হোকা মারা দিছিস, তোরা আমার। খুব বেশি এটা দেখানো সম্ভব না, আমি করজোরে আপনাদের ক্ষমা চাচ্ছি। আমি এই বাচ্চা মেয়েটির এই ইন্টারভিউ দেখালাম এই কারণে যে তার বাবা মা বা তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মানে জীবনে বিয়ের সাথেই তো খুব বড় কথা না, তবে কারোর সাথে প্রণয়, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী তো নিশ্চয়ই একসময় হবে, একদিন সে মা হবে, কারো বোন হয়তো বা সন্তান তো বটেই। তো এই ভাষায় যদি নৈপুণ্যের সাথে কথা বলে তাহলে তো তার যে জীবন সঙ্গী হবে তাকেও মোটামুটি একই ভাষায় পারদর্শী হতে হবে। তো এই জায়গাটা কি আপনারা মনে করেন না খুব বিপজ্জনক? এবং পরীক্ষা দেওয়া নিয়ে তিনি সংক্ষুব্ধ, তিনি রাগান্বিত, কিন্তু এই ভাষায় কথা বলছেন, আমরা দেখছি, সেটাকে লাইক দিচ্ছি, আমরা কমেন্টে সেটাকে উৎসাহিত করছি, আমরা তাকে সাহস যোগাচ্ছি। অনেস্টলি স্পিকিং, this kind of vulgar delivery, vulgar statement, does it have any religion? Does it have any color, creed? Does it have any political alliance, political party? Does it have any philosophical belief? Is this Bangladesh?
এই ভাষায় আমাদের একটা মেয়ে বা আমাদের একটা ছেলে কথা বলবে, এটা বাংলাদেশ, এটা আমাদের সমাজ, এটা আমাদের সংস্কৃতি। এবং এর সাথে কোন ধর্মের সম্পর্ক, এর সাথে কোন দলের সম্পর্ক, এর সাথে কোন দর্শনের সম্পর্ক? হোয়াট আর উই অ্যালাউইং? এবং আমি দেখি যে আমাদের কিছু সমাজপতি রয়েছেন যারা আসলে পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ না করে খুব উস্কে দিতে পছন্দ করেন। আমি ঠিক সেই জায়গাটায় যাচ্ছি। আপনারা সকলে প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেবকে চেনেন, আমি তার অনুষ্ঠানগুলো খুব উপভোগ করি। হি ইজ এ ভেরি গুড জার্নালিস্ট, খুব ভালো রেফিউট করতে পারেন, ডিগ ইন করতে পারেন, খুব ভালো ইনভেস্টিগেটিভ একটা জায়গা দ্বারা করাতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, উনি চান, আমি বিশ্বাস করি মনে প্রাণে, তার সাথে আমার কথাও হয়, একটা সুন্দর সমাজ তৈরি হোক। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমরা একটু ফোকাসটা হয়তো লুজ করে ফেলি। আপনারা জাস্ট আপনাদের মেমোরিটা একটু রিফ্রেশ করে দেওয়ার জন্য ওনার একটা বিখ্যাত ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক রাজধানী যাকে বলে বিগ অ্যাপল, অর্থাৎ নিউ ইয়র্কের যিনি খুবই জনপ্রিয় একজন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মামদানি, জোহরান মামদানির একটা ইন্টারভিউ, একটা অংশবিশেষ আপনাদেরকে প্রথমে শোনাতে চাই, তারপরে আমি আমার জায়গাটায় পৌঁছাচ্ছি। I can see. I mean, I think for your age as a politician or the tenure you were in the politics, you are being most interviewed. I mean, the media is after you. So I know affordability is your middle name now. But the thing is, some says, I mean, if your vision comes to, then the whole city will be bankrupt. I mean, there will be no. I mean, you are too good to be true. I mean, yes, I would tell my audience that it's like you are campaigning for affordable housing, free public transit, free buses, childcare for free, corporate tax reform, community safety. But all those combined, actually, what do you think? এখন জনাব খালেদ মহিউদ্দিন বাংলাদেশের একজন নাগরিক। তিনি ডয়চে ভেলের মতো একটা স্বনামধন্য জার্মান টিভি চ্যানেলে ছিলেন, বাংলার দায়িত্বে ছিলেন। সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। এখন ঠিকানা নামক একটি অনলাইন পত্রিকা, এবং তারা বোধহয় অফলাইনেও প্রিন্ট করেন, তাদের অনলাইন প্ল্যাটফর্মে তিনি বিভিন্ন ইন্টারভিউ নেন। সেখানেও তিনি বাংলায় অনুষ্ঠান পরিচালনা করেন। কিন্তু স্বাভাবিকভাবেই জোহরান মামদানির সাথে তো আর সে বাংলায় কথা বলতে পারবে না। এখন যেই ইংরেজিতে সে কথা বলল, তার যা গুণগত মান, সেই ইংরেজি নিয়ে আর যাই হোক খোদার ফজলে জনাব খালেদ মহিউদ্দিনের তো CNN বা বিবিসিতে ইংরেজি জার্নালিস্ট হিসাবে চাকরি পাওয়ার কথা না, কোনোই সম্ভাবনা নাই, একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। কিন্তু আমি তো ওনার ইংরেজির দুর্বলতাকে বিচার করতে যাচ্ছি না, কারণ তিনি বাংলাদেশের একজন সফল সাংবাদিক। তার সুযোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন জনপ্রিয় নির্বাচিত মেয়র, যিনি একটা রাজনৈতিক বিপ্লবের সূচনা ঘটনার আন্তরিক চেষ্টা করছেন, যাকে নিয়ে আলোড়ন পড়ে গেছে, তার ইন্টারভিউ নিতে গিয়ে তিনি তার মতো করে, তার যতটুকু সীমাবদ্ধতা তার মধ্য থেকে ভাঙা চোরা উ করে ইংরেজি বলে তিনি ইন্টারভিউ নিয়েছেন। তার মানে তার নিহিত উদ্দেশ্যটা মহৎ, তার নিহিত উদ্দেশ্যটা শুভ্র, সুন্দর, এবং তার কাছ থেকে আমাদের কিছু জানার শেখার আছে। ইন্টারভিউ থেকে আমি অনেক ভালো কিছু পেয়েছি। ইন্টারভিউটা গুণগত মানে ইংরেজিতে ভালো না হলেও কন্টেন্ট ওয়াইজ ভেরি গুড। তার মানে অনেক সময় মানুষের এফোর্ট এর ভেতরটা দেখতে হয়। তো খালেদ মহিউদ্দিন সাহেবদের মতো আলোকিত মানুষ, স্বনামধন্য মানুষ, সফল মানুষদের কাছ থেকে আশা করি যে অন্যান্য আলোকিত মানুষদেরকে নিয়ে এসে একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন বা কম্প্রিহেন্সিভ একটা বিশ্লেষণের জায়গা যদি তারা তৈরি না করেন, তাহলে তো মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এই কথা আমি এই কারণে বলছি যে বিবিসি বাংলার বোধহয় প্রধান ছিলেন জনাব সাবির মোস্তফা, খুবই জ্ঞানী মানুষ। তার যে ডেলিভারিগুলো বিশেষ করে 5ই আগস্টের পরে আমি শুনি, সেগুলো আমাকে আলোড়িত করে, আন্দোলিত করে, এবং আমি নতুন করে আশার আলো দেখি। কিন্তু আমি জনাব খালেদ মহিউদ্দিন এবং সাবির মোস্তফা সাহেবের আমাদের দেশের HSC পরীক্ষাকে নিয়ে বর্তমান যে সংকট, সেটাকে নিয়ে যে তারা কথাবার্তা বললেন, সেই জায়গায় আমি শুনে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি ক্লিপটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। রাজনীতি কিভাবে তার পতন হয়, কারণ তিনি মিলন সাহেব তিনি কিন্তু নির্বাচনের পর থেকেই বেশ কিছু স্টান্টবাজি করছিলেন। যেমন সংসদ ভবনে গিয়ে
ঠিক মতো না গিয়ে যেখানে একটা ব্যারিয়ার ছিল সেটার উপর দৌড় দিয়ে টপকে উঠে গেলেন, দেখাতে যে তিনি কত ফিট। তো এই ধরনের স্টানবাজি, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলে গিয়ে নানান সুর করে করে কথা বলা। হ্যাঁ, সো এখন তিনি এক ধরা খেলেন, সুপার ধরা খেলেন। কারণ এইটাই হচ্ছে একটা বিচক্ষণ মন্ত্রীর কাজ, যে কখন কোনটা করতে হবে, কখন কোনটা করতে হবে না। তো তিনি যেটা করণীয়, যে বৃষ্টি পড়ছে এবং আবহাওয়া এত বিপর্যয়, এবং কারা পরীক্ষা দিবে, তারা হচ্ছে মানে টিনেজার্স। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। তারা তারা ফার্ম যদি মনে করেন তারা ফার্মের মুরগি, তাহলে তাদেরকে ফার্মের মুরগি হিসেবে ট্রিট করেন, তাদেরকে বৃষ্টির মধ্যে এই পানি ছেলে পরীক্ষা কেন্দ্রে যেতে বলেন। কিন্তু আপনি সেটাই করেছেন। আপনি কে ভাই? সো এখন একটা ধাক্কা খেয়েছে, সংসদে সে একটু হালকাভাবে ক্ষমা চেয়েছে। তিনি বলছেন যে যদি কারো মনে কিছু লেগে থাকে তাহলে ক্ষমা চাইছি। মানে আমি একটা ফাউল করেছি সেজন্য আমি লজ্জিত, আমি দুঃখিত, সেটা না। যদি কারো মনে লেগে থাকে, এটা হচ্ছে একটা মানে আরেকটা জিনিস। মানে এই এবং আরশাদ ভাই ঠিকই বলেছে যে এই স্ফুলিঙ্গ থেকে কিন্তু একটা বড় আগুন লেগে যেতে পারে। তো আমার মনে হয় যে মিলন সাহেবের আসলে মানে পদত্যাগ করাই উচিত, কারণ এই ধরনের ফাউল করার পর কিন্তু তাদের এই মন্ত্রণালয়ে আর মন্ত্রী থাকার উচিত। এবং এটা তারেক রহমানেরও বুঝতে হবে। আপনারা সবাই শুনলেন। প্রথম কথা হচ্ছে যে বুঝলাম না, একজন ডিগনিফাইড বাংলাদেশের অন্যতম টপ বলা যায় টপ মোস্ট সাংবাদিক বা হোস্ট সঞ্চালক, তিনি একটু খুঁচিয়ে দিলেন সুর করে কথা বলা। তো এহসানুল হক মিলন কি বাসায় অন্য সুরে কথা বলে আর বাইরে আর এক সুরে কথা বলে? তাহলে আগামী দিনে অন্য কোনো দলের অন্য কোনো নেতা তাদের যদি ন্যাচারালি সুর করে কথা বলার ব্যাপারটা থাকে, সেই দোষে কি তারা দায়ী হবে? কেউ তোতলানোর জন্য তারা দায়ী হবে, কেউ মোটা গলায় কথা বলে তার জন্য তারা দায়ী হবে, কারো কণ্ঠস্বর পুরুষ হয়েও নারীর মতো তার জন্য কি তারা দায়ী হবে, কেউ একটু ছন্দ করে কথা বলে তার জন্য কি তারা দায়ী হবে? কেউ কথা বলার সময় সবসময় মনে হয় বক্তৃতাই দিচ্ছে। আমাকে আমার অনেক বন্ধু বান্ধবরা বলে যে সারাদিন কি বক্তৃতা দেস, তো তার জন্য কি আমি দায়ী হব? তো হোয়াট ডু বি এক্সপেক্ট ফ্রম এ জার্নালিস্ট? দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, সাবির মোস্তফা সাহেব বললেন বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার কথা। প্রতিটা মুদ্রার তো এপিট ওপিট আছে, হেডস অ্যান্ড টেইল আছে। আমরা কি সকলের মতামত, সকলের পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা বা সকলের অভিমত সেটাকে আমলে নিয়ে বলছি? বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া দরকার। বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলে অতি প্লাবন হয়েছে, ঢাকা শহরে অনেক জায়গায় হয়েছে। অফকোর্স মন্ত্রীর দায়িত্ব জেলা প্রশাসক থেকে শুরু করে যারা কনসার্ন তাদের সকলের মতামত নিয়ে পরীক্ষা চলবে কি চলবে না সেই বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত দেওয়া। কিন্তু সেটা এনফোর্স করবেন কারা? যারা মাঠ পর্যায়ের আমলা বা মাঠ পর্যায়ের যারা প্রশাসক বা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা। হোয়াট এভার মে বি দ্য কেস, বৃষ্টি হোক বা না হোক, মন্ত্রীর সিদ্ধান্ত ঠিক থাকুক বা ভুল থাকুক, আপনি যদি দেখেন যে কোনো একটা মুভমেন্ট হচ্ছে অটোপাস নেওয়ার জন্যে, কোনো একটা মুভমেন্ট হচ্ছে বাংলাদেশের লেখাপড়াকে সম্পূর্ণভাবে ডাইলিউট করে দেওয়ার জন্যে, তাহলে আপনাদের জার্নালিজম কোথায় গিয়ে দাঁড়াবে? কি কথা বলবে? আমি কোনো স্পেসিফিক দলকে সমর্থন করার জন্য আমার দেশের 12টা বাজাবো কেন? আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা আপনি বিবিসিতে চাকরি করেছেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আপনি কি দেখেছেন যে আমেরিকার পাবলিক এক্সামিনেশন বা যুক্তরাজ্যের পাবলিক এক্সামিনেশন যারা বলে ও লেভেল, এ লেভেল, ওদের হাই স্কুল ডিপ্লোমা, দেখেছেন নাকি এর ফলাফল কম্পাইল করে নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে তাদের শিক্ষামন্ত্রী গিয়ে দিচ্ছে, দেখেন তো কেমন হয়েছে পরীক্ষা, লক্ষ লক্ষ কোটি কোটি লোক পাশ করেছে, এরকম দেখেছেন? আমি ছবি দেখাতে পারবো আমাদের দেশের এই চল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কি যুক্তরাজ্যের এডুকেশন মিনিস্টার গিয়ে হাজারে হাজারে লাখে লাখে লেখাপড়া না করিয়ে পাশ করিয়ে একটা পরিসংখ্যান সমেত একটা বই, মোটা বই নিয়ে উপহার দেয় কিনা? জাপানের প্রধানমন্ত্রীকে কোনো শিক্ষামন্ত্রী গিয়ে এই ধরনের বইকে উপহার দেয় কিনা? বিকজ আপনারা অতটাই শিক্ষিত, আপনাদেরকে আমরা বলতে পারি যে এডুকেশন শুড নট বি ইজি, ইট শুড বি আ ডিফিকাল্ট প্রপোজিশন। আই এম ভেরি লাকি যে আমার সব বন্ধু বান্ধব স্কুলে কলেজে যারা ছিল, দে ওয়ার এক্সট্রিমলি ট্যালেন্টেড, এক্সট্রিমলি নলেজেবল, এক্সট্রিমলি এডুকেটেড অ্যান্ড এক্সট্রিমলি সাকসেসফুল। আমি তাদের ধারে কাছেও নাই, কিন্তু ঘষাতে ঘষাতে দেখা যায়, শেখা যায়, বোঝা যায়। তো আমি বোঝার চেষ্টা করছি যে আমি কলম নিয়ে যাব, ফোঁটা দিব এবং আমি পাশ করে যাব, এটা কেমন কথা? আর বৃষ্টির কথা বলছেন,
বন্যার কথা বলছেন, ওকে, আমি কিছুদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, সেই বিজ্ঞাপনে একটা খণ্ডাংশ আপনাদেরকে দেখাবো, এটা খুব সত্য খণ্ডাংশ। আমরা কতটা বিজ্ঞ, কতটা বিচক্ষণতার সাথে কথা বলি, এটা অনুধাবন করার জায়গা আছে, আপনারা একটু দেখুন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করা। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা বাপ হও তখন বুঝবে। সাইজে না হইলে নিয়ে আইসেন। আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি ওদম জানে রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। এই যে খণ্ডাংশটা দেখলেন, এটা শুধু বাংলাদেশের বাবা না, এটা বাংলাদেশের মাদেরকে নিয়েও একই বাস্তবতা। আমি এটা দেখালাম এই কারণে, আমি বাবা হওয়ার আগে এতটা অনুধাবন করতাম না, এখন করি। বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, কারফিউ থাকতে পারে, কিন্তু কোনো বাবা মা কোনোদিন কোনো সন্তানরে কিন্তু বলে নাই, বাপ আজকে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, তোরে এক বেলা কম খাইতে হবে, বা বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, বাইরে সংগ্রাম আন্দোলন চলছে, সহিংসতা চলছে, না খেয়ে থাকতে হবে, খাইতে দিতে পারবো না। আর আমরা বৃষ্টি হয়, আমার বাবা তো আমাকে কোনোদিন বৃষ্টির জন্য কম কিছু করতে বলেনি, আমি কেন পরীক্ষা দিতে পারবো না? বৃষ্টি তো আজকে হয়েছে, আগামীকালকে হয়েছে, হয়তো বা গত পরশু দিন হয়েছে, কিন্তু সারা বছর আমি কি করেছি? বিলিভ মি, আমি যে খুব ভালো স্টুডেন্ট তা না, বাট আমি বাবা হওয়ার আগে বুঝতাম না। আমি এখন বলতে চাই যে সমস্ত দেশের অভিভাবকরা এই আন্দোলনের সময় কোথায়? আপনার ছেলে মেয়ে একটা শরবতের মতো ডাইলিউটেড একটা শরবতের মতো একটা পরীক্ষা দিয়ে কিছুই শিখবে না, জানবে না, তার একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে পরীক্ষা দেওয়ার পরে। সে মনে করবে সে আসমানকে স্পর্শ করতে পারবে, সে চাঁদকে ছিনিয়ে নিয়ে আসতে পারবে, সে মনে করবে যে সে সম্পদ, ঐশ্বর্য, সমৃদ্ধি, সাফল্যে পরিপূর্ণ হয়ে যাবে, অথচ সে তো নিজের পায়ে নিজে কুড়াল মেরে এসেছে। এবং আপনি বাবা মা হয়ে তার পাশে নীরবভাবে দাঁড়িয়েছিলেন। আমাদের দেশের সাংবাদিকরা তাদেরকে সেলিব্রেট করেছেন দেশের বাইরে থেকে, না বুঝে না শুনে। আমাদের দেশের কিছু পলিটিশিয়ান নিজের পলিটিক্যাল বেনিফিটের জন্য বাংলাদেশের শিক্ষকদের যে সম্মানের দাবিদার, যে অধিকার, সেই জায়গাটার কথা চিন্তা করেন নাই। বাংলাদেশের ভালো ছাত্রছাত্রীদের ভালো লেখাপড়া করার যে অধিকার, সে অধিকারের কথা চিন্তা করে নেই, করতে চায় না। দিস ইজ অ্যামেজিং। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার তো এই বিষয় নিয়ে কোনো প্রোগ্রামই করার কথা না। যাই হোক, শুধু নেগেটিভ নিয়ে কথা বলবো না। আমরা আমাদের দেশের শিক্ষার্থী আরও যারা আছেন তাদের কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, ভাইরাল। আসুন আমরা শুনি, সেখান থেকে আমি বিশ্বাস করি বাংলাদেশ হারাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃজন করেছেন, বাংলাদেশের জাতির পিতা, 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি, একই সাথে বঙ্গবন্ধুর যারা বিশ্বস্ত অনুসারী ছিলেন, যারা বাংলাদেশের দেশমাতৃকার মুক্তির জন্য সংগ্রাম করতে চেয়েছিলেন, তারা যেই দেশ আমাদের উপহার দিয়েছেন, সেই দেশে মেধাবী শিক্ষার্থীরা তারা তাদের জায়গা পাবে, তারা তাদের স্বীকৃতির জায়গা পাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের আজ যেই সংকট আমরা দেখি 55 বছর ধরে, সেই সংকট দূরীভূত হবে। আমরা শুধুমাত্র দর্জির জাতি বা ওই মেডিকেল ট্রান্সক্রিপশন বা ডাটা এন্ট্রির জাতি হিসেবে থাকবো না, আমাদের উন্মেষ ঘটবে, আমরা আরও অনেক টারশারি লেভেলে চলে যাব। আপনাদেরকে বাংলাদেশের একজন শিক্ষার্থীর আলটিমেট ট্রুথ দিয়ে আমি এই ক্লিপটা আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। পড়লে আসলে ভয়ের কিছু নেই আমি মনে করি, মানে যদি ঠিক মতো কেউ পড়ালেখা করে আসে, যেই শিক্ষামন্ত্রী থাকুক সমস্যা নেই। পড়ে এসেছি, দিয়েছি পরীক্ষা, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, এই আর কি। আমার মনে হয় বেশিরভাগ ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। পড়লে আসলে ভয়ের কিছু নেই আমি মনে করি, মানে যদি ঠিক মতো কেউ পড়ালেখা করে আসে, যেই শিক্ষামন্ত্রী থাকুক সমস্যা নেই। পড়ে এসেছি, দিয়েছি পরীক্ষা, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, এই আর কি। আমার মনে হয় বেশিরভাগ ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। আপনারা কি বাচ্চা মেয়েটির সাথে একমত? তার চেহারা, তার চোখে সাকসেসের একটা দ্যুতি আমি দেখতে পারি, একটা কনফিডেন্স দেখতে পারি। আপনি বৃষ্টি হলে পরীক্ষা দিতে পারবেন না, হাঁটু পানি পর্যন্ত বাংলাদেশে পানি উঠে, এটা কি নতুন কোনো ঘটনা? আপনি মনে করেন যে ইংরেজ বা যে স্ক্যান্ডিনেভিয়ান বা ইউরোপের যাদের বরফ পরে ছাই হয়ে মানে ইয়ে যায়, তাদেরকে বরফে দিয়ে চলতে হয় না? সবার কি গাড়ি থাকে? সবাই কি একই রকমভাবে ফরচুনেট? আমার বাবা, আপনার বাবা, দাদা, দাদি, মা, বোন পড়ালেখা করে নাই? বাংলাদেশে বন্যা আর কোনোদিন হয় নাই, সাইক্লোন আর কোনোদিন হয় নাই। এসব ঠুনকো যুক্তি, ঠুনকো এক্সকিউজ। ইয়েস, অফকোর্স, যেখানে আমি অবশ্যই সহমর্মিতা প্রকাশ করি, যেখানে ওই ধরনের পরিস্থিতি হয়েছে যেখানে পরীক্ষায় আপনি দিতে পারবেন না, হ্যাঁ, সেই জায়গায় পরীক্ষা বন্ধ হবে। কিন্তু সেই আওয়াজ তো অভিভাবকরা তুলবে, সেই আওয়াজ তো ওই জায়গার শিক্ষকরা তুলবে, ছাত্রছাত্রীদেরকে ভালোবেসেই তুলবে, সাথে ছাত্র এবং ছাত্রীরা থাকবে। কিন্তু এই কি পরিস্থিতি? হাউ ক্যান উই সাপোর্ট দিস? আসুন আমরা আরও কয়েকটা ক্লিপ দেখে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে যাব। আমাদের কিছু ইন্টারেস্টিং আরও কিছু জায়গা আছে। আন্দোলনকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রের একেবারে রিয়েল যে অবজারভেশন, সেটা শুনুন। ওরা হলো স্টুডেন্টের নামে কলঙ্ক। ওরা এখানে আন্দোলন করতে আসে না, ওরা আসছে এখানে মারামারি করতে, মজা করতে। এই স্টুডেন্টরা যারা পাস মার্ক উড়িতে পারে না, এটা হলো ওরা যারা 2 বছর পড়ালেখা করে নাই, 2 বছর পড়ালেখা না করে এখন এসে পাগলামি করতেছে অটো পাস চায়। অনেক সামনে শুনেন, দেখবেন অনেকের গলা আইডি কার্ড ছাড়া আমাদের আশাই করতে আসছে। কালকে আন্দোলনের প্ল্যান করছে যারা, ওরা সিটি কলেজ, ঢাকা কলেজ, হাজিয়ালা স্টুডেন্ট। বাইরের থেকে পোলা পায় না, আসা আইডি কার্ড ছাড়া পোলা পায় না, আসা ওরা বলতেছে পুলিশের গায়ে হাত দাও, পুলিশের ধাক্কা মারো, তাহলে চিলাচিলি করতেছে। কোনো কথা, ওদের আইডি কার্ড কই, ওরা কোন কলেজে ধরতেছে না? আরে ওরা ওদেরকে ধরতে গেলে তো গায়ে আসে, মান-সম্মান তো যেটা নিজের কাছে। আমার গলা শিক্ষার্থীরা নিজেরাই অনুধাবন করছেন যে বেশিরভাগ শিক্ষার্থী এখানে অটো পাসের জন্য এসেছেন। আমার এখন একটা ঘটনা মনে পড়ছে। আমার এলাকায় আমার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন, খুব ভদ্রলোক, ভদ্র মানুষ, এবং তিনি উপজেলা আহ্বায়ক কমিটিরও সদস্য। আমি তাকে মিলন ভাই বলে ডাকি। তিনি ভ্যান্ডাবাড়ি কলেজের প্রভাষক, লেকচারার, খুব যত্নশীল মানুষ, গোছানো মানুষ। আমি একবার আমার মিঠাপুকুরেরই একটা রাজনৈতিক প্রোগ্রামের জন্য ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে প্রথমে গেলাম। তিনি তার সন্তানকে নিয়ে আসলেন কোভিড পরবর্তী সময়ে, তার সন্তানের সাথে আমার দেখা করিয়ে দিতে। তার ভাষ্য অনুযায়ী তার সন্তান আমার ভক্ত এবং সে আমার সাথে একটা সেলফি তুলতে চায়। আমি তার সন্তানকে জিজ্ঞাসা করলাম যে, বাবা তুমি কি পড়ছো? সে আমাকে বলল যে আমি এসএসসি পাস করেছি। তাই বললাম ওয়ান্ডারফুল, কংগ্রেচুলেশনস, কোন কলেজে যাবে, কি পড়বে, কি হতে চাও? সে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠায় আমাকে বলল যে আঙ্কেল আমি খুশি না, কারণ আমি তো পড়ালেখা করেছি, আমি তো অটো পাস চাইনি। বাংলাদেশে
এমন ছেলে মেয়ে আছে যারা মিলন ভাইয়ের মতো সন্তানদের মতোই, যারা পড়ালেখা করে ভালো ফলাফল করেই নিজের যোগ্যতায় সামনে এগোতে চায়। আর আমাদের রাজনীতি যে দুষ্টু চর্চা, আমাদের যে অপসংস্কৃতির যে দুষ্টু চর্চা এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যে কলম ধরলেই আপনি পাস, পড়ালেখা করার দরকার নাই, কথায় কথায় GPA 5, এই করে দিয়ে যেটা হয়েছে, যারা আসলে সত্যিকার অর্থে পড়ালেখা করতে চায় তারা মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তবে এই অনুষ্ঠানে একদম শুরুতে যেটা বলেছিলাম যে 10% যারা মেধাবী তাদের রক্ষা করা আমাদের অনেক বড় দায়িত্ব, কারণ তারাই বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তাদেরকে ছাড়া বাংলাদেশ আপনি চালাতে পারবেন না। শিক্ষামন্ত্রীকে বলতে চাই লাভ নেই, যেরকম পরীক্ষা দিব নিজে যেরকম পড়ে আসবে সেরকমই পরীক্ষা দিব, শিক্ষামন্ত্রীর উপর ডিপেন্ড করলে আর কি হবে। কারণ মোটামুটি বলতে গেলে সোজা ছিল আমার জন্য, যেহেতু দেখা দেখি করা লাগে না, এর জন্য সোজাই ছিল আমার জন্য, বাকিদের কথা আমি ঠিক বলতে পারতেছি। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমার কাছে লাগে যে শিক্ষামন্ত্রী যা করতেছে তুলনামূলক ভালোই করতেছে, কাজ ভালো কিছু পরিকল্পনা নিয়েই তো উনি করতেছে, তাই না? তো আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। A+ আসবে ইনশাল্লাহ, 90+ আই গেস। যেটা চেষ্টা একদম পুরা মনের মতো হয়েছে। ধন্যবাদ দিব আমার প্রাইভেট পড়াতো রকম স্যার। তো এই বাচ্চাগুলোর কথা কি সত্য নয়? তারা কি মানুষ না? সমস্যা হয়ে গেছে যে পুরো আন্দোলনটা শিক্ষামন্ত্রী বনাম শিক্ষার্থী। তো এখন যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করেন যে পরীক্ষা ভালো দেয় সে শিক্ষামন্ত্রীর সুনাম করতেছে। মানে আমাদেরও একটা হচ্ছে যে মানুষকে আমরা হিরো বানায় দিতে পারি, তো সেটাই ঘটতেছে। এনিওয়েজ, বাস্তবতা হচ্ছে যে আমাদের মাঝে এমন ছেলে মেয়ে আছে যারা সঠিকভাবে পড়ালেখা করেছে, সারা বছর ধরে পড়ালেখা করেছে, তারা পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষার ফল ঘরে তারা তুলতে পারছে। আমরা আরও কয়েকটা দেখব, বিকজ আই ওয়ান্ট টু বি ফেয়ার। আমি যারা পরীক্ষার বিপক্ষে তাদেরটা যেমন দেখালাম, যারা পরীক্ষার পক্ষে তাদেরটাও আমাকে দেখাতে হবে। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমার কাছে লাগে যে শিক্ষামন্ত্রী যা করতেছে তুলনামূলক ভালোই করতেছে, কাজ ভালো কিছু। শিক্ষামন্ত্রীকে কি আর বলবো, কোশ্চেন তো বই থেকেই আসছে, বইয়ের বাইরে থেকে তো আসে নাই। এখন যেটা পড়ছি ওই রকম আসে নাই, কি করা। পরীক্ষা খুবই ভালো হয়েছে, আমরা পড়ছি 1 শট, কোশ্চেন আসছে ব্যাকশট থেকে, তো আমরা কিভাবে পারবো? এই যে বাচ্চাটি বলল যে আমরা কাকে কি দোষ দিব, পরীক্ষা তো বই থেকে এসেছে। আমরা যারা পড়েছি পরীক্ষা দিতে পেরে ভালো পরীক্ষা দিতে পেরেছি, যারা পড়বে না তারা দিতে পারবে না। শুনতে একটু কাটথ্রোট লাগে, একটু রিয়াকশনটা মনে হয় খুব একটু হার্ড কোর হয়ে গেল বা একটু হার্শ হয়ে গেল, বাট নট এক্স্যাক্টলি। এইসব বাচ্চারাই তো আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন ওকে, এটা হচ্ছে নকলের উপরে একটি ছাত্রের বক্তব্য। আমি মনে করি এটা সেলিব্রেট করা উচিত ছাত্রীর। শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো কিছু বলার আছে? না, কিছু বলার নেই, কারণ শিক্ষা যেটা করে সেটা তো ভালোর জন্যই করে। তার মানে ছেলেপেলেরা বা আপনারা যারা আমাদের কাছে বলতেছেন যে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া উচিত, গার্ডকে এতটা গুরুত্ব না দিয়ে, তো এই বিষয়ে আপনার কি মনে হয়? দেওয়া উচিত। আচ্ছা, কেন আপনার এই কথাটা মনে হয়? কারণ তো অনেকে তো না পড়ে পরীক্ষা দিয়ে হলে চলে আসে, না এসে হয়তো বা অন্যটা দেখে দেখার চেষ্টা করে, সেটা তো দেখা উচিত না, তাই না? মানে নিজে যেটুকু পারবো সেইটুকু নিজের থেকে পারবো। এবার একটা শুনেন, একেবারে অমোঘ সত্য কথা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পড়লে তো অবভিয়াসলি কমন পড়বে। কোয়েশ্চেন ইজি হয়েছে, এত কঠিন হয়। মানে গভর্নমেন্ট যদি একবারে মানে ইজি করে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করে, হ্যাঁ ঠিক আছে, যে ঢাকা শহরের মানুষ হচ্ছে যারা পড়বে তারা অবশ্যই ভালো হবে। A+ কনফার্ম। আজকের এক্সামটা আমাদের অস্থির হয়েছে, আমাদের মিলন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। কোয়েশ্চেনটা তুলনামূলক ইজি হয়েছে, আশা করি সবাই পারবে। অ্যান্ড আমাদের সবকিছু মিলে খুব 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 ভালো হয়েছে। বাট এরকম যদি এক্সাম হয় তাহলে মানে আমার কাছে তো এটা কোনো প্রশ্ন এলো না, মানে এত সহজ প্রশ্ন দেয় নাকি? এটা তো আমি পরীক্ষা শেষে যে একটা স্পিড দিলাম, মানে 100 কিলোমিটার পার আওয়ার, এক স্পিডে একবারে 10 মিনিটে 7টা দিয়ে দিচ্ছি।
মানে শিক্ষামন্ত্রীকে থ্যাংক ইউ সো মাচ এক্সামটা সহজ করে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি সহজও না, আসলে আমরাও এফোর্ট দিছি, উনিও ওনার মতো কোয়েশ্চেন করে গেছেন। এমসিকিউ গুলো যেন একটু সহজ করা হয়, যেন আমাদের জন্য ইজি হয়, বেশি প্যারা যেন না খেতে হয়। শিক্ষকও ভালো ছিল, সিকিও ভালো ছিল, ভালো লাগছে। উনি নতুন শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার জন্য উন্নতি করছে, এটা অনেক বড় একটা জিনিস। আমার আওয়ামী লীগের ভাই এবং বোনেরা মনে করবেন না যে আমি শিক্ষামন্ত্রীকে তেল দিচ্ছি। যেটা হয়েছে যে শিক্ষার্থী এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা দেওয়া না দেওয়ার বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ক্লিপগুলো এমনভাবে এসেছে যে মনে হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী হলো ইতিহাসের সর্বসেরা শিক্ষামন্ত্রী। সেটা হওয়া খুব কঠিন, দুষ্কর, এবং তার থেকে বড় কথা ওনার ডিরেকশন ঠিক নাই। আমি সেই জায়গায় যাচ্ছি, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে পলিটিক্যালি কাউকে মোকাবেলা করতে গিয়ে আমরা ছেলে মেয়েদেরকে আবার এত বেশি মাথায় তুলে ফেলি যদি, যে এখানে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে আবার সমস্যা আছে। আসুন আমরা এই ক্লিপটা একটু শুনি। আমাদের কোনো ভয় ছিল না, আমরা পুরো চিল মোড়ে পরীক্ষা দিছি। আসলে যে লোকেরা বলে যে পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না, আসলে এমন কিছুই না। তুমি চিন্তা মতো থাকবা, পরীক্ষা হলে তুমি সব পারবা। তুমি চিন্তা নিয়ে আসবা, তুমি দেখবা কিচ্ছু পারতেছো না। চিন্তার শিক্ষামন্ত্রী ওনাকে ধন্যবাদ এরকম ভাবে প্রশ্ন ক্যাটাগরি করার জন্য। আর উনি এত ক্যাটাগরিটা না করলেও পারতেন। আমাদের মানে একটু স্লো দিলেও ভালো হইতো, মানে একটু যদি গাড়িটা একটু স্লো দিই তাহলে ভালো হইতো। এখন এই ছেলেটা তো সে হাজার হলেও বোঝে যে দেশের সরকার বিএনপির শিক্ষামন্ত্রীকে সে তার খুব বেশি কিছু বলতে পারবে না। সুতরাং একদিকে সে বলছে তার পরীক্ষা ভালো হয়েছে, আরেকদিকে সে বলছে যে প্রশ্ন একটু সহজ হতে পারতো, গার্ড একটু কম দেওয়া যেত। মোট কথা এখান থেকে বোঝা যায় আসলে যে একটা মিক্সড ফিলিং আছে, কিন্তু যারা আসলে লেখাপড়া করতে চায় তাদের ফিলিংটা অনেক বেশি তীব্র, তাদেরকে আমাদের সেলিব্রেট করা দরকার। আর সবচেয়ে বড় কথা, যেই বিভ্রান্তি থেকে এই আন্দোলনের সূচনা ঘটলো, আমি সেই জায়গাটা এখন হাত দিব। আপনারা বাংলাদেশের শিক্ষামন্ত্রী জনাব মিলনের বক্তব্য সিটি কলেজের একজন শিক্ষার্থীর সাথে এটা একটু শুনবেন মন দিয়ে। শুনে দেখবেন যে শিক্ষামন্ত্রীর সাথে আগে ছাত্রছাত্রীরা এইভাবে কথা বলতে পারতো কিনা। আর আসুন আমরা একটা নির্মোহ বিচার করি যে এই জায়গার থেকে এই ধরনের একটা আন্দোলন শুরু হওয়া উচিত হয়েছে কিনা ইন দ্য ফার্স্ট প্লেস। যেহেতু ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। বলো গরম এক কাপ কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যেহেতু ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। আমার মেয়ে তাই হয়, তাই বলবো তোর নাম ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা যেখানে আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না। ওকে ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমাদের রুটিন দেখেন স্যার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্যার আপনি তো অবশ্যই জানেন আমাদের সিলেবাস সম্পর্কে, কনিকের মতো মানে এত ডিফিকাল্ট চ্যাপ্টারগুলো স্যার, একদিন মাত্র ছুটি, সেটা কি হয় স্যার? মানে একদিনে কি এতগুলো চ্যাপ্টার রিভাইজ করা পসিবল আমাদের? ফিজিক্স সেকেন্ড পেপারের মতো এতগুলো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার স্যার। তোমাকে আমি বলি, আমি তোমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে রুটিন দিয়ে আমি কয়েকবার প্রেস কনফারেন্সে বলেছি যদি এই রুটিন অ্যাকসেপ্টেবল না হয় আমি চেঞ্জ করব, কিন্তু কেউ রেসিপ্রোকাল রেসপন্স করেনি। কিন্তু স্যার স্টুডেন্টরা বুঝতেছে যে তাদের উপর দিয়ে কি সিচুয়েশন। ফিজিক্স সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, আর হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, মানে একদিন করে স্যার অফ, এটা কি মানা যায়? এত বড় বড় চ্যাপ্টার স্যার, আমাদের উপরও তো একটা প্রেশার হয়ে যায় এটা। এই জন্যই আগে রুটিন থাকতো এভরিডে পরীক্ষা, সকাল বিকাল পরীক্ষা দেবে আমরা দিয়েছি। জি স্যার। তারপর আমি বললাম যে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা দেওয়া হোক, একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। দিস দ্য বেস্ট ইউ কুড ডু। আমি সবকিছু চিন্তা ভাবনা করেছি এবং তোমাদের রুটিন আমি 1 বছর আগে দিয়ে দিয়েছি। তারপর আমি বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে বলছি যদি কেউ মনে করে যে আমাকে আবার রিভাইজ করতে হবে, রিভাইজ করবো।
আমি আসলে চাচ্ছি তোমরা যেন ভালোভাবে লেখাপড়া করো। স্যার এইভাবে হলে আমাদের কোনো কিছুই হবে না, পড়ালেখা এইভাবে তো করে লাভ হবে না। 5টা পর্যন্ত আমি মিটিং করেছি, নোবডি অ্যাকসেপ্ট মি যে পেছানোর ব্যাপারে বলছে। স্যার কালকে সবাই এখন জাস্ট করতেছে যে সচিবালয় প্রিপারেশনও ফাইন, সবাই বললো যে প্রিপারেশনও ফাইন। না স্যার ওইটা তো অবশ্যই। পেয়েছো? আর তুমি তো সিটি কলেজ কিন্তু করো তো স্যার তারপরে সবাই এখন তো স্যার ঢাকা কলেজ, সিটি কলেজের ইয়েতে জানেন ওরা। ওকে বলো গরম এক কাপ কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ভাই আপনারা যারা শুনতেছেন আমাকে ক্ষমা করবেন, শিক্ষামন্ত্রী বলল তার মেয়ে ফার্মের মুরগির মতো। তো বাংলাদেশের সংস্কৃতিতে বাবা মা তারা তো মনে করেন যে তাদের সন্তান তাদের থেকে দুর্বল। আমি তো মনে করি আমার সন্তানের সব কিছু আমাকে করে দিতে হয়। আমি কি তারা খুব শক্তিশালী মনে করি নাকি? সারা পৃথিবীতে 16 বছর 18 বছর হয়ে গেলে ছেলে মেয়েদের মোবাইল ফোন থেকে শুরু সব কিছুর খরচ তাদের নিজেদেরকে বহন করা লাগে। আমাদের দেশে আপনি তো 25 বছর 26 বছর বয়সের বুড়া ধামরাকেও হাতে তুলে খাওয়াই দিচ্ছেন। এটা আমাদের সংস্কৃতি। আপনি কি মানুষকে তার বাবা হইতে দিবেন না? আমার বাবা তো আমাকে তার স্কুলে যাওয়ার গল্প বলতেন, তার বিভিন্ন সময় বিভিন্ন হার্ডশিপের কথা বলতেন। উনি তার ফকিরের সন্তান ছিলেন না। আমার দাদা 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথামেটিক্সে মার্কস পড়তেন। ওনারা তো ফকির ছিলেন না। আমাকে এখনও একটা গল্প বলে যে আমার বাবা, ওনারা 5 ভাই ছিলেন, একজন শৈশবে মারা গেছেন, 4 ভাই। আমার বাবা পরীক্ষায় ভালো করার কারণে আমার দাদা তাকে একটা সাইকেল কিনে দিলেন, কিন্তু বাকি 3 ভাইয়ের তো একটা দাবি আছে বড় ভাইয়ের কাছে যে তারাও সাইকেল চালাবে। কি হলো, 4 ভাই মিলে সাইকেল খুলে ভাগ করে নিয়ে নিল, সাইকেল তার কেউ চালাতে পারছে না। এখন এর মানে কি, এই গল্প বলে কি আমার আব্বা আমাকে বলতেছে যে তুমি সাইকেল কিনে ভাগ করে সবার সাথে? তা তো না। বাংলাদেশের বাবা মা এই ভাষাতেই কথা বলে, সেখান থেকে আপনারা একটা সংগ্রাম আন্দোলন শুরু করে দিলেন। এবং আমি তো এসানুল হক মিলন সাহেবকে চিনি না, কিন্তু একটা মন্ত্রী একটা ছাত্রীর সাথে এত অনানুষ্ঠানিকভাবে এত বিনয়ের সাথে কথা বলছে, এটাকে আমি খারাপ বলবো? আমি আওয়ামী লীগ করে বলে আমাকে খারাপ বলতে হবে? বা আমার এইচএসসি পরীক্ষা ভালো হবে না, আমাকে অটো পাস নিতে হবে বলে কি আমাকে এটা খারাপ বলতে হবে? তিনি যে এত ধীর স্থিরভাবে বুঝিয়ে বলছেন যে এতদিন আগে রুটিন দিয়ে দিয়েছি তোমরা পড়ো, এবং এটাও তো বাস্তব। আমার বড় ভাই রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়তেন, আমি ঢাকা কলেজে পড়তাম, আমি গভর্নমেন্ট মেডিকেল স্কুলে পড়তাম। আমার বড় ভাই দিনে 2টা করে পরীক্ষা দিতেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা 1, 2, ইংরেজি 1, 2। আমরা তো তাই। তাহলে এখন একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা হচ্ছে, তাহলে সবচেয়ে ভালো হয় 12 সাবজেক্টের জন্য 12 মাস, প্রতি মাসে একটা করে পরীক্ষা দেন, আর কোনো সমস্যা থাকে না। তাহলে তো সবচেয়ে ভালো হবে পরীক্ষার ফলাফল, তাই না? আমরা তো চন্দ্র জয় করব, আমরা মঙ্গল গ্রহ জয় করব। 10 সাবজেক্টে 10 মাসে 10টা পরীক্ষা দিলেন, অসুবিধা কোথায়? প্র্যাকটিক্যালের জন্য একটা মাস রেখে দিলেন, তাহলে হিমালয়ের শৃঙ্গেও পৌঁছানো যাবে, মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু ইলন মাস্কের মতো করে না, মনে মনে পৌঁছানো যাবে, স্বপ্নের মধ্যে পৌঁছানো যাবে। তো কথা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু আমরা অযাচিত হতে পারি বা হতে পারি না। জাতিগতভাবে আমাদের একটা কমন কিছু জায়গা করতে হবে, যেটা আসলে তিক্ত, তেতো, টক, কিন্তু প্রয়োজনীয়। আমরা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি 17 বছর ক্ষমতায় ছিলেন, তিনিও কি বলেছেন একটু শুনি। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা হলো বাস্তব কথা। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ওই সারাক্ষণ হয় মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে থাকে। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা হলো বাস্তব কথা। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ওই সারাক্ষণ হয় মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে থাকে। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কি ভুল কিছু বললেন? এখন আসেন আপনারা ওনারা ফাঁসিতে ঝুলাই দেন। এটা কি আপনাদেরকে মুরগির বাচ্চা টাকার মতো করে টাকা, নাকি ইটস এ মেটাফোর? আমার বাবা যদি আমাকে বলেন আমি জীবনে যত পরিশ্রম করছি তুমি তার ধারে কাছেও করতে পারো না বা পারবা না, এখন আসেন আমি তলোয়ার নিয়ে ওনার সাথে যুদ্ধ করা শুরু করে দিই। প্লিজ স্টপ দিস। এইসব নাটক বন্ধ করেন, দেশটার আর 12টা বাজায়েন না।
গত 2 বছরে প্রফেসর ইউনূস এই দেশের 12টা বাজায় রেখে গেছে। সুদূর প্রসারী ওনার কাজকর্ম ছিল। ছেলে মেয়েদেরকে ক্লাসে যেতে দেন নাই, শিক্ষকদেরকে সম্মান পেতে দেন নাই, তিলে তিলে এই 2 বছরে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছেন। আমি আবারও বলছি, বিএনপি দলীয় যারা আজকে ক্ষমতায় আছেন তারা যদি না বোঝেন যে রিকনসিলিয়েশন প্রয়োজন, আওয়ামী লীগের যারা ভারতে, কলকাতায়, দিল্লিতে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এমনকি বাংলাদেশেও আছেন, আপনারা যদি না বোঝেন যে রিকনসিলিয়েশন প্রয়োজন, তাছাড়া এই বাংলাদেশকে মৌলবাদ, ওই জামাত ইসলামী শিবির এবং ধর্মান্ধ ব্যক্তিদের কাছে আমাদেরকে হারাতে হবে। আই এম টেলিং ইউ। আসুন, এই এইচএসসিকে ঘিরে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটা নিয়ে জনগণের মাঝে কেমন চিন্তাভাবনা সংক্ষেপে একটু দেখে নেই। মন্ত্রী পদত্যাগ করলে কি তারা কি পাস করবে? মন্ত্রী কি পরীক্ষা দিচ্ছে নাকি? যে না আমার পরীক্ষা মন্ত্রী দিচ্ছে, ওদের পরীক্ষা ওরা দিবে, সে কাগজ কাটবে শিক্ষকেরা, মন্ত্রী তো দেখবে না। উনি জাস্ট একটা জিনিসটাকে পরিচালনা করতেছে। আমাদের যে পুরো জীবনটা, আমাদের যে ছোট ভাইগুলো এখানে রুগী আছে অনেক, এই যে পিছনে একটু দেখো, অনেক রুগী আছে, তুমি দেখো, তোমরা একটু দেখো ভাই। আঙ্কেল তাহলে এই রুগীগুলো একটু থাকতেছে না, আটকে আছে তো গাড়িগুলো এখানে, তোমরা আটকানোর কারণে এই রুগীগুলো আমাদের দেখো, একটু দেখো এর প্রেসক্রিপশন দেখে আমরা ছেড়ে দিব না, সেটা তো আসতে হবে। আমার রুগী না, আমি এই গাড়িতে, কিন্তু আপনি গাড়ি থেকে চুপচাপ গাড়িতে ক্লাস করে আমাদের ক্লাস করে ভাই, এটা পড়ছে না। তোমরা গাড়িটা ব্যারিকেড ভাঙছেন কেন? আপনারা ব্যারিকেড কেন ভাঙছেন? কিসের ব্যারিকেড? আপনারা ব্যারিকেড ভাঙলে গাড়ি আসেন না, আমরা তো যাচ্ছি ভাঙছে কি? তাহলে আপনারা তো এই গাড়ি বসিয়ে মাসে আপনার গাড়ি তো মারি নাই, এই যে ক্লাসগুলো ভাঙছে এটা। আপনারা জনগণের প্রতিক্রিয়া দেখছিলেন, আরও দেখানো যেত, আসলে এটা কেউই অ্যাকসেপ্ট করেন, এটা নীতিগতভাবে এই আন্দোলন ফেল করেছে। বাট আমি এখন জনাব আহসানুল হক মিলন, বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী, তার কাছে একটা কথা বলতে চাই। আপনি তো না হয় এই আন্দোলন মোকাবেলা করলেন, এইচএসসি পরীক্ষা নিলেন, সবই করলেন, কিন্তু আপনি কি জানেন যে গত পরশুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনকে আপনার দলের নেতাকর্মীরা পাবলিকলি অপমান করে লাঞ্ছিত করেছে? আসুন দেখি। আওয়ামী লীগের দোষরদের সাথে আপনি এখনো মিলেমিশে চলতেছেন, এটা আপনাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। আপনারা একের পর এক আওয়ামী লীগ বয়ান উৎপাদন করে যাচ্ছেন, আপনারা হাসিনার সাথে টেলিগ্রামে মিটিং করতেছেন, আবার প্রশাসনকে যে রাজনীতি করে যাচ্ছেন। আমরা ভাবছিলাম যে আপনাদের ভিতরে হয়তো অনুশোচনা আছে, কিন্তু আপনাদের ভিতর কোনো অনুশোচনা নেই। থেকে বেরিয়ে যান, আপনি অত কথা নাই, আপনি চলে যান, আপনি আর ক্যাম্পাসে আসবেন না, আপনি জগন্নাথে আর ঢুকবেন না। আর ঢুকলে কি করতে হয় এটা আমরা আমি কথা বলবো। কাছে বলেন আপনি যান, এখন পুলিশ ডাকেন, এখনো শেখ হাসিনা বয়ান উদ্বোধন, এখনো টেলিগ্রামে মিটিং করেন, আওয়ামী লীগের দোষরদের সাথে আপনি এখনো মিলেমিশে চলতেছেন। জনাব শিক্ষামন্ত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোথায়? একজন ডিনকে ছাত্র দলের ছেলেরা যতই তারা ক্ষিপ্ত হোক, যেই কারণেই তারা দেখাক, ক্যান দে স্পিক লাইক দ্যাট? আপনি বোঝেন না যে এইচএসসি পরীক্ষা নিয়ে এই ধরনের আন্দোলন কিভাবে তৈরি হয়? বেয়াদবি তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। থামান, ব্যবস্থা গ্রহণ করেন। এবং ওই ডিন মহোদয় শেখ হাসিনার সমর্থক হতে পারে, আওয়ামী লীগের সমর্থক হতে পারে। তিনি কি হাতে অস্ত্র নিয়ে কাউকে হত্যা করেছেন? তিনি কি ডাকাতি রাহাজানি করেছেন? তিনি কি ছিনতাই করেছেন? তিনি কি কাউকে অত্যাচার করেছেন? তার নীতিগত বিশ্বাসের কারণে কি এটা দাঁড়ায় যে তিনি পড়ালেখা করাতে পারেন না, তিনি নিজে শিক্ষিত হন নাই? আপনি বাংলাদেশের শিক্ষক কুলের কত পার্সেন্ট লোককে আওয়ামী লীগকে সমর্থন করার জন্য বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন বা লাঞ্ছিত করে বের করে দেওয়ার চিন্তা করছেন? বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আপনার উদ্দেশ্য সফল হবে না। আমি আপনাকে বলতেছি, আপনি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেন। আপনাদের ক্যাবিনেটে অনেক সাবেক ছাত্রনেতা আছেন যাদের ত্যাগ পরিশ্রমে এরশাদ বিরোধী আন্দোলন সফলতায় রূপ লাভ করেছিল।
তাদের সাথে আলাপ করেন, তারা রাজনীতি বুঝে, তারা মানুষকে বুঝে, তারা শিক্ষাঙ্গনকে বোঝে। স্টপ দিস মেইহেম, এটা বন্ধ করেন। ইফ নট, বাংলাদেশ ধ্বংস হবেই। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো সম্মানিত শিক্ষক, বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্মানিত শিক্ষক, সে যেই পর্যায়ে হোক, সে বঙ্গবন্ধুরে ভালোবাসে বলে, আওয়ামী লীগরে ভালোবাসে বইলা তারে আপনি লাঞ্ছিত করে বের করে দিবেন, তাকে আপনি মব সৃষ্টি করে ভয় দেখাইয়া তাকে অত্যাচার করে তাকে ব্যথিত করে বের করে দিবেন, এটা বন্ধ করেন। ইফ নট, আপনি দেশকে লাইনে আনতে পারবেন না। রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন। সোশ্যাল মিডিয়ায় আমরা, এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যেই প্রোগ্রাম হয় সেগুলো সব লিক হয়ে যায়। সম্মানিত ডিন মহোদয়ের টেলিগ্রাম গ্রুপে তিনি অংশগ্রহণ করেছিলেন, হয়তোবা সেটা লিক হয়ে গেছে, বাট তার জন্যে তো আর ছাত্রদলের ভাইয়েরা গিয়া এইভাবে ওনার সাথে এই ব্যবহার করতে পারেন না। এটাই হচ্ছে আমার কথা। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সোশ্যাল মিডিয়াকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। আমরা মানুষকে উস্কানি দিতে পারি, আমরা একটা শলাকার মতো আগুন জ্বালিয়ে দিয়ে মশাল থেকে তীব্র বনফায়ার তৈরি করে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারি, আমরা সত্যের বিজয়ের জন্য বিপ্লব তৈরি করতে পারি, সংগ্রাম তৈরি করতে পারি, মানুষকে সংঘবদ্ধ করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, আবার একই সাথে মানুষকে বিভ্রান্ত করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানুষের ভালো কাজগুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমি একটা ছোট্ট বাচ্চার বিউটিফুল কাজ সে সোশ্যাল মিডিয়ায় করছে, আমি নিজে তাকে ফলো করি এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হোয়াট শি অ্যান্ড হার প্যারেন্টস আর ডুইং। দিস কাইন্ড অফ থিংস শুড বি এনকারেজড অ্যান্ড উই শুড সি মোর অফ দিস কাইন্ড অফ টাস্কস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্টস। আসুন আমরা দেখি বাচ্চাটি শেখাচ্ছে, বলছে কি বিউটিফুল, ওয়ান্ডারফুল। বাহিরে যাও, Go out. উঠে যাও, Get up. ধীরে বলো, Speak slowly. ভিতরে আসো, Coming. ফিরে আসো, Come back. এটা নাও, Take this. এটা রাখো, Keep it. এটা আনো। Bring it. Wonderful, wonderful. We can do wonders, we can do beautiful things. অনেক সময় ছোট কাজ থেকে অনেক বড় জিনিস হয়। এনিওয়েজ, আজকেও অন্য সব দিনের মতো সম্ভাবনা, সত্য, মিথ্যা, সঠিক, বেঠিক, উচ্ছৃঙ্খলতা, শৃঙ্খলা, সম্ভাবনা, উদ্ভাবন, আবিষ্কার, মহত্ব, সৌন্দর্য, শৌর্য, বীর্য, সমৃদ্ধি, ব্যথা, বেদনা, সব কিছু নিয়ে কথা হলো কম বেশি। সবশেষে শুধু বলতে চাই, আমাদের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল। যারা ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের মাঝে আসেন তাদেরকে আমাদের সমুন্নত করতে হবে, তাদের জন্য আমাদের জায়গা ছেড়ে দিতে হবে এবং সত্যিকার অর্থে একেবারেই নির্মোহ চিত্তে, রাজনীতির জন্য রাজনীতি নয়, ক্ষমতার জন্য ক্ষমতা নয়, বরঞ্চ অসম্ভব সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে আমাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে। তারা যাতে অনুভব করে যে আমরা তাদের কথা ভাবি, তাদের কথা চিন্তা করি, সর্বোপরি তাদেরকে ভালোবাসি। তাদেরকে ভালোবাসার মধ্য দিয়েই আমরা আমাদের দেশ, এই বাংলাদেশ এবং এই পৃথিবীকে ভালোবাসতে পারবো। ভালোবাসায় সবসময় সরাসরি আপনি হয়তোবা মুনাফা বা লাভ পাবেন না, যারা বলে ডিভিডেন্ড, তাও হয়তোবা পাবেন না, কিন্তু ভালোবাসতে পারায় এমন এক সন্তুষ্টি আপনি খুঁজে পাবেন, এমন এক সুখ আপনি খুঁজে পাবেন যা মহান সৃষ্টিকর্তা বিধাতার সাথে সম্পর্ক স্থাপনে আমাদের সহযোগিতা করে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে কল রাশেকের 21তম পর্বে। আমি আপনাদের রাশেক, আমি বাংলাদেশের রাশেক রহমান। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।